আমন্ত্রণ সবাইকে আর কাবিল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌফিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৯ মাস পার করল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। এই ৯ মাসে ২০০-র বেশি আন্দোলন মোকাবেলা করতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে। আজও বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি রেখেছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা বাতিল, ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি, পদোন্নতি, বদলি, চাকরি স্থায়ীকরণ সহ যৌক্তিক অযৌক্তিক নানান দাবির আন্দোলনে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হয়েছে এবং হচ্ছে নগরবাসীকে। কিন্তু এর কারণ কি? কেন অন্তর্বর্তী সরকার এসব দাবিদারদের আস্থায় আনতে পারছে না? রাজনৈতিক দলগুলোই বা কতখানি আস্থা পাচ্ছে অন্তর্বর্তী সরকারের উপর? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের কর্মী শাম্বন নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে। এমন নানা প্রশ্নকে সামনে রেখেই দর্শক আজ আমাদের আলোচনার বিষয় আস্থা অনাস্থায় অন্তর্বর্তী সরকার। আর এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং আমাদের সঙ্গে আর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ এম শাহান। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো যে অনুরোধটি আপনাদেরকে করে রাখি যে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসাবে এই যে আন্দোলন, দাবি দেওয়ার যে প্রসঙ্গগুলো আমরা প্রতিনিয়ত দেখছি সরকারের প্রতি, সরকার কিভাবে সেটি মোকাবেলা করছে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আপনার যা ভাবনা রয়েছে কিংবা কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ থাকলে সেটাও আমরা আপনার সেই পরামর্শ আমরা সকলের মধ্যে সেটা ছড়িয়ে দিতে চাই। ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনা। শুরুতে শাহাদাত হোসেন সেলিম ভাই, আপনার কাছে আসতে চাই যে এই ৯ মাসে সরকার জনগণের মধ্যে তাদের নিজেদের সম্পর্কে, নিজেদের কার্যক্রম সম্পর্কে কতটা আস্থা তৈরি করতে পারলো, এখান থেকে আলাপটা শুরু হোক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সকল আলোচক এবং আপনার যারা দেখছেন তাদেরকে। বর্তমান যে সরকার, এই সরকার তো আগস্ট মাসের ৮ তারিখে গঠিত হয়েছে রাত ৯টা বাজে। রাত 10টা বাজেই জনগণের মোহভঙ্গ হয়ে গেছে এবং আমরা প্রচণ্ড হতাশ হয়েছি। কারণ এই ধরনের একটা রক্তাক্ত অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি, অথবা আপনার জনসাধারণের রুদ্ধরোষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনূসের মতো একজন স্বনামধন্য ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করার পরে উনি এই অগ্নিকাণ্ড, এই অগ্নি সংকুল পরিবেশে এই আগ্নেয়গিরিকে সামলানোর জন্য যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন, এটা দেখে আমরা অত্যন্ত হতাশ হয়েছি। তিনি অত্যন্ত স্বজনপ্রীতির পরিচয় দিয়েছেন, অত্যন্ত অদক্ষতার পরিচয় দিয়েছেন, আঞ্চলিক প্রীতির পরিচয় দিয়েছেন, সর্বোপরি সমস্ত অর্ধেক মন্ত্রণালয় ওনার কাছে রেখে দিয়েছেন। তখনই আমরা দেখেছি যে এখানে আমাদের স্বপ্ন ভঙ্গ হওয়া তো শুরু হয়েছে। আমরা সেখানে আপনার জিএম কাদেরকে দেখে খুব হতাশ হয়েছি, আমরা সেখানে কাদের সিদ্দিকী দেখে হতাশ হয়েছি, আমরা মেজর এম এ মন্নানকে দেখে হতাশ হয়েছি। পরবর্তীকালে ২-৩ দিন পর থেকে কথাগুলো বলা, মতামত বা প্রতিক্রিয়া জানাননি আপনারা? এই আমি বলি ৮ তারিখের পরে ১০ তারিখ প্রথম টকশোতেই বলেছি যে প্রথম ভুলটা হয়েছে ছাত্রদের উপদেষ্টা মণ্ডলীতে যোগদান করা, দ্বিতীয় ভুল হয়েছে স্বৈরাচারের এই দোসরদেরকে আপনারা বঙ্গভবনে ডেকে আনা, তৃতীয় ভুল হয়েছে যে এই ধরনের একটা অদক্ষ এবং অপ্রয়োজনীয় একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা। একজন উপদেষ্টার নাম দেখার পরে আমি চিন্তা করলাম যে একটা খবর নিয়ে দেখে উপদেষ্টা বেঁচে আছেন না মারা গেছেন। তো খবর নিয়ে দেখলাম যে এই উপদেষ্টা ২০০৫ থেকে রমণিকা নামে একটা বুটিক শপ চালাতেন ২০২০ সাল পর্যন্ত। ২০২০ সালে উনি আমেরিকায় চলে গেছেন, ৪ দিন পরে এসে উনি শপথ গ্রহণ করেছেন। এই হলো আমাদের বিপ্লব, এই হলো আমাদের উপদেষ্টা পরিষদ। সুতরাং এই বিপ্লব আর এই উপদেষ্টা পরিষদ দিয়ে দেশ আগানোর কোনো কারণই নাই। তৃতীয়ত কথা হলো যে আপনার বিশেষ বিবেচনায় সুপ্রিম কোর্টের ১০৬ ধারায় দৈব দুর্বিপাক, অ্যাক্ট অফ গড ইত্যাদি কারণে গঠিত একটা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে ছড়িয়ে ছিটিয়ে কখনো আপনার করিডোর দেওয়া, কখনো চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, কখনো আপনার নির্বাচনকে প্রলম্বিত করার জন্য ছলে বলে কলে কৌশলে বিভিন্ন রকমের সংস্কারের নামে অপসংস্কার, কুসংস্কার চাপিয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করা ইত্যাদি কারণে আজকে দেখছি যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি, আপনার সড়কে দুর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে, সড়কের কোনো শৃঙ্খলা নাই, ঘুষ দুর্নীতির পাহাড় সম একটা অভিযোগ। কোনো কিছুতেই তারা কোনো জায়গায় সফল দাবি করতে পারবে না, না স্বাস্থ্যমন্ত্রী, না অর্থমন্ত্রী, না বাণিজ্য মন্ত্রী, না যোগাযোগ মন্ত্রী, সব মন্ত্রী ব্যর্থ।
কেউ করে নাই, কেউ কোনো কাজ করছে না। গত 9 মাসে কোনো উপদেষ্টা তার নিজের মন্ত্রণালয়ের কোনো সংস্কার করে নাই। কোনো চলছে কিভাবে? 9 মাস চলছে কিভাবে? 9 মাস চলছে, আমরা চালাচ্ছি। আমরা বড় রাজনৈতিক দলগুলো আমাদের সরকার মনে করে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে বিকল্প নাই, একটাই বিকল্প, একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সেইটাকেই সেই স্পেস দেওয়ার জন্য আমরা চুপ হয়ে আছি। আমরা তাদের কাছে বারবার ধর্ণা দিচ্ছি যে একটা অনির্বাচিত একটা ধর্ণা শব্দটা বলছেন কেন? আলাপ করছেন, কথা বলছেন? না, আমরা ধর্ণা দিচ্ছি, এটা আলাপ না। আমরা গিয়ে ধর্ণা দিতে হচ্ছে। আমাদের ওই অবস্থায় নাই। উপদেষ্টারা এখন দূরে আকাশের তারা, তাদেরকে চাইলে পাওয়া যায় না। তারা মানে টেলিফোন করলে এখন আর টেলিফোন ধরেন না। আগে টেলিফোন ধরতেন, আগে কথা বলতেন, এখন তারা সেই অবস্থানে নাই। তারা এখন অন্য জগতের বাসিন্দা হয়ে গেছেন, অন্য নক্ষত্রের বাসিন্দা হয়ে গেছেন। টেলিফোন ধরতেন কি সরকার গঠনের আগে নাকি সরকার গঠনের আগে? তো সবসময় ধরতেন, এখন তো আর টেলিফোন, আমি বললাম তো দূরাকাশে তারা হয়ে গেছেন। যেই কারণে আমরা যেটা এখন আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, আমরা বলতে চাই যে আমাদের তো বিকল্প নাই এই মুহূর্তে। ডক্টর ইউনূস সাহেবের বিকল্প নাই, কিন্তু উপদেষ্টাদের বিকল্প আছে। ডক্টর ইউনূস সাহেবের কাছে একদম হাত জোরে করুণা করে বলছি সামনাসামনি যে আপনি দয়া করে আমাদেরকে করুণা করে হলো আপনার এই অথর্ব উপদেষ্টা মণ্ডলী পরিবর্তন করে একটা গতিশীল উপদেষ্টা আপনি। সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্যায়ে আলোচনা শুনবো। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আপনার কাছে আসতে চাই যে কেন প্রত্যাশিত সফলতা অথবা জনগণের আস্থা অর্জন করতে পারলো না, সেই কারণগুলো সাদাত হোসেন সেলিম ভাই উল্লেখ করলেন, এবং রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রসঙ্গগুলো সরকার প্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে তুলে ধরা, কিংবা এই পরিস্থিতিতে বড় একটি দল হিসেবে, অতীতে ক্ষমতায় থাকা দল হিসেবে বিএনপির যে ভূমিকার যে প্রসঙ্গগুলো, মানুষের যে প্রত্যাশা, সেই জায়গা থেকে যে সমন্বয়ের জায়গাটা যদি রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা করি, কতটুকু করা সম্ভব হচ্ছে বিএনপির পক্ষে বা কতটুকু করা সম্ভব? আপনাকে ধন্যবাদ। আমার বিজ্ঞ আলোচক সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকে অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদেরকেও ধন্যবাদ। 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে এবং এটা ঠিক যেটা সেলিম সাহেব বলছেন, আমি যেটা বলবো যে আসলে এই পর্যন্ত বহুবার বলছি, আপনার এখানেও বলছি, যে আসলে মূল দায়িত্বটা থেকে এই সরকার প্রথম দিক থেকেই সরে গেছে এবং তার কার্যক্ষেত্রটা অনেক এক্সপান্ড করে ফেলছে, যেটা বারবার বলছে এটা তার দায়িত্ব না, এটা করা উচিত না। কিন্তু তারা মনে হয়েছে যে ওই আন্দোলন বা দাবি দেওয়া এগুলো নিয়ে তাদের কাছে একটু আসলে মনে তারা একটু খুশি হয়। প্রথম দিকে খুব এনজয় করছে, করতে করতে এমন একটা অবস্থায় নিয়ে গেছে যেটা এত বড় করছে এটাকে এখন গুছায় আনতে পারতেছে না। এর জন্যই আমরা প্রথম দিন থেকেই বলে আসছিলাম যে এই সরকার একটা রোডম্যাপ দেখ, সেই রোডম্যাপটা তারা কতদিন থাকতে চান, কতদিন তাদের প্রয়োজন পড়বে এবং কি কি সংস্কার করতে চান। কিন্তু এই পর্যন্ত এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তারা স্পেসিফিক কিছুই বলে নাই। বরঞ্চ তারা বিভিন্ন দেখা গেছে যে সমস্ত দায়িত্ব তাদের না, সেই সমস্ত দায়িত্বগুলো পর্যন্ত তারা কাঁধে তুলে নেওয়ার মতো মানে সাহস বলবো না দুঃসাহস। 26শে জুনের কথা বলছে, তার মানে তো এটা আমরা কি ধরে নিতে পারি কিনা বা আপনারাও স্পষ্ট হতে পারছেন কিনা? আমি তো ধরে নেওয়ার ব্যাপার না, এটাও তো পরিষ্কার না। অর্থাৎ এটাও তো পরিষ্কার বলছে, কি বলছে যে কম সংস্কার চাইলে এত, বেশি সংস্কার চাইলে এত। এটা তো কোনো স্পেসিফিক কোনো কথা হলো। ওনারা কি চান? আমরা তো বিগিনিং বলছি যে আমরা চাই যে মনে সংস্কার। আর একটা হলো যে রাজনৈতিক দলগুলোর সাথে মানে ওনাদের একটা বিভেদ এমন দাঁড় করে দিল, এবং সেটার মধ্যে আমাদের মিডিয়ার যে সমস্ত কিছু কিছু ভাই আছেন তাদেরও মনে হলো যে সরকারের সাথে বিএনপির বা রাজনৈতিক দলগুলোর একটা প্রতিপক্ষ মতো অবস্থা দাঁড় করায় দেওয়া, বা বিএনপির সাথে আজকে ছাত্রদের মধ্যে একটা প্রতিপক্ষ দাঁড় করে দেওয়া, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেটা কি সরকার করছে নাকি এনসিপি বা বিএনপির সাথে রাজনৈতিক ভীষণকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হচ্ছে? সরকার কি এখানে না, এটা সুচতুর ভাবে বা সচেতন ভাবে সেটা করা হচ্ছে। কারণ আমরা তো বলি নাই কখনো যে আমরা সংস্কার চাই না, কিন্তু এটা তো বলা হয়েছে যে বিএনপি সংস্কার চায় না, খালি নির্বাচন চায়। এই যে কথাটা যে দেওয়া হয়েছে এটা কে বলছে? বিএনপি তো কখনোই বলে নাই, কিন্তু বারবারই বলে কি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে এই যে কথাগুলো, অর্থাৎ বিএনপি কে খাটো করতে পারলেই মনে হলো যে একটা ভালো একটা কাজ করে ফেললো।
তো এই যে এই বিষয়গুলো, এটা তো কোনোভাবেই কাম্য না আমাদের এখানে। এই সরকার, আমরা বা আজকের এই যে ছাত্ররা যে পার্টি করছে, আমরা তো কেউ কারোর প্রতিপক্ষ না, জি, তাই না? আমাদের প্রতিপক্ষ ফ্যাসিবাদ, ফ্যাসিবাদকে আমরা বিদায় করছি এবং বিএনপি বারবার বলে আসছে, এবং যেটা প্রধান মানে উপদেষ্টা নিজেও বলছে যে সেই ফ্যাসিবাদ বিদায় যারা হয়েছে তারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করতেছে, যেহেতু তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, তারা একদিনে বোধহয় ষড়যন্ত্র করতেছে। তা আমরা তো এই কথাটা প্রথম থেকেই বলতেছি, তাদের এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের পা দেয়া ঠিক হবে না। এবং বারবার তারা সেটাকে আমরা বলছি যে এখন পর্যন্ত তারা সরকারের বিভিন্ন জায়গায় আছে, এবং লাস্ট প্রমাণ হইলো যে হামিদ সাহেব স্ট্রেট একেবারে সদল পরে মানে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল, এমন না যে সীমান্তের তার কাটা বেড়া কাইটা পার হয়েছে, তাই না? তারপরের দিন দেখলাম যে আন্দোলন করে আবার সেটাকে করতে হলো। তো এই যে বিষয়গুলো, এগুলো তো বিএনপি প্রথম থেকে আমরা বলতেছি যে দেশটাকে আরেকটা যাতে অনিশ্চয়তার মধ্যে ঠেলে না দেয়। এখনো দেখেন 9 মাস অতিক্রান্ত হয়েছে, আমরা কি অনিশ্চয়তার দিকে যাচ্ছি না আমরা নিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি? কোনো নিশ্চিত ভবিষ্যৎ নাই, কেউ বলতে পারবে না এখানে। সবাই প্রশ্ন করতে কি হবে, নির্বাচন কি হবে, কি হবে না, কবে হবে, এবং ভবিষ্যতে কি হতে যাচ্ছে, এই করিডোর, এইটা আজকে এই যে এই সমস্ত প্রশ্ন কেন আসবে? আর এই সমস্ত প্রশ্নের উদ্বেগ আজকে এই সরকার কেন করবে? এই সরকার এটা পরিষ্কার যেটা যে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো পার্মানেন্ট কোনো সরকার না। তো অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তী কাজগুলোই হবে, তার তো সব কাজ তার করার দায়িত্ব। কিন্তু সরকার, শিক্ষার্থী বা সরকার বলছে এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে এই সরকার গঠিত হয়েছে, এবং এই সরকারের কাছে সরকারও বলছে মানুষের প্রত্যাশা অনেক। সেই জায়গা থেকে তাদের যে মৌলিক কাজগুলো বা সংস্কারের প্রশ্নে বা প্রাতিষ্ঠানিক শুদ্ধতার প্রশ্নে, সেই সময়টুকু তো নিশ্চয়ই আপনারা। না, আমরা তো সময় দিতে কার্পণ্য করি নাই। আপনি 3 মাস থাকুক না 6 মাস থাকুক, আমাদের কোনো ব্যাপার না। বিএনপি যারবার বল, বিএনপি করে, বিএনপি তো ক্ষমতাই ছেড়ে দিচ্ছিল এই সংস্কারের জন্য, কেয়ারটেকার বিলের জন্য বিএনপি নিজে এনে প্রধানমন্ত্রী তো ছেড়ে দিচ্ছেন, মানে আমাদের বেগম খালেদা জিয়া। কাজে বিএনপির সংস্কার বা ক্ষমতায় যাওয়াটাই কোনো, হাসিনা বহুবার বলছে ক্ষমতার অফার দিছে, তো সেটা বিএনপির কাছে সেটা না। এমনকি 5ই আগস্টও বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে জাতীয় সরকার অফার দেওয়া হয়েছিল। কাজে বিএনপির কাছে ক্ষমতাটা মুখ্য না। আমরা বারবার যেটা বলতেছি যে গণতন্ত্রটা এখানে আমরা বাঁচাতে চাই এবং স্বাধীনতাটাকে রক্ষা করতে চাই। এই কারণে আমরা বলছি যে এটা আজকের এই সরকারের মূল দায়িত্বটাই ছিল যে সমস্ত বেসিক যে সংস্কার করে একটা নির্বাচনে চলে যাওয়া। কিন্তু সরকার সেদিকে না, যে ক্যানভাসটা এত বড় করে ফেলছে যে আস্তে আস্তে জটিলতার দিকে দেশটাকে নিয়ে যাচ্ছে। আব্দুল সালাম ভাই, অসংখ্য ধন্যবাদ। আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আসতে চাই, যেটি ভাই যেখানে শেষ করলেন যে দেশ একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এবং এই বিষয়টি নিয়ে কবে নির্বাচন হবে, কি রাজনৈতিক অবস্থা, এই ব্যাপারগুলো নিয়ে অনেকের মধ্যে ভাবনা, এবং সেই ভাবনাগুলোর ক্ষেত্রে সরকার যেভাবে পরিচালিত হচ্ছে সেই প্রক্রিয়াটা নিয়েই তার প্রশ্ন। পাশাপাশি এনসিপির সাথে বিএনপির যে দ্বন্দ্বের জায়গাটা, এটিকে আসলে কেউ, যেটা ভাই বললেন যে খুব সূক্ষ্মভাবে বা সচেতন থেকে সুচতুরভাবে এই দ্বন্দ্ব সৃষ্টি করলো, আগামী দিনের এই রাজনৈতিক ভাষ্য তৈরি করা অথবা নির্বাচন পেছানোর অভিযোগও কেউ কেউ বলে থাকেন। আব্দুল হান্নান মাসুদ। ধন্যবাদ। আসলে হচ্ছে ভাই সেলিম ভাই এবং হচ্ছে আব্দুল সালাম ভাই যেই কথাগুলো বলেছেন, এগুলো অধিকাংশের সাথেই আমি একমত। আমরা যখন থেকেই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, উপদেষ্টা পরিষদের অনেক সদস্যদেরকে আমাদের কাছে মনে হয়েছে যে তারা ক্যাপাবল না। অনেক ক্ষেত্রে প্রথম ধাপেই আমরা ধাক্কা খেয়েছি জনপ্রশাসনের দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী পদমর্যাদায় যিনি ছিলেন, উনি নিজে ঠিকমতো কথাই বলতে পারেন না, হাঁটতে গেলেই ধরে হাঁটাতে ওনাকে নিয়ে আসা হচ্ছে জনপ্রশাসন সংস্কার জন্য। যার ফলে কি হয়েছে, আপনার জনপ্রশাসনে কোনো ধরনের সংস্কার হয় নাই, উল্টো বিভিন্ন ঘুষ বাণিজ্যের মধ্য দিয়ে ডিসি নিয়োগের কথা শুনেছি আমরা। বিভিন্ন ধরনের, আমাদের মধ্যে একজনের ব্যাপারে যে তখন আমাদের সাথে ছিল না, নাম বিক্রি করে এই সকল কাজের কথা অভিযোগ উঠেছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কথা উঠে এসেছে। এরপরে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে অনেক ধরনের কোশ্চেন ছিল, আপনার শিক্ষা উপদেষ্টাকে নিয়ে যে হচ্ছে বই ছাপানো নিয়ে, এই যে এত কিছু, তো এই উপদেষ্টা পরিষদে এত প্রশ্ন সামাল দেওয়ার কথা না। আসলেই আমার হচ্ছে সেই রকম ক্যাপাবল উপদেষ্টা থাকলে, যেমন ফয়জুল কবির স্যার খুব ভালোভাবে জ্বালানি খাতটা সামলাচ্ছেন, ওনাদের মতো এক একজন ওয়াহিদ, আপনার সালাউদ্দিন আহমেদ স্যারের মতো লোকজন,
এইরকম উপদেষ্টাগুলো আসলে দরকার ছিল যারা খুবই ক্যাপাবল। মানে এই কথাগুলোকে আপনারা কি সরকারকে বলতে পেরেছেন? আমরা বিভিন্ন জায়গা থেকে বলেছি, এর আগেও বলেছি। আমরা মনে করি যে আসলে এই জায়গাতে সরকারকে আরো স্ট্রিক্ট হইতে হবে। এই সরকার দায়িত্ব শুধুমাত্র ইলেকশন দিয়ে চলে যাওয়া না, এই সরকারের দায়িত্ব হচ্ছে একটা স্টেবল বাংলাদেশ দিয়ে যাওয়া, যে স্টেবল বাংলাদেশে পলিটিক্যাল কারণে ইনস্টেবল হওয়ার সুযোগ। না, সেক্ষেত্রে তো এই প্রশ্নে আসলেই একটা সময় নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। সেটা কত সময় প্রয়োজন? কত সময় প্রয়োজন তো আমরা তখন বলতে পারবো যখন হচ্ছে ক্যাপাবল লোকগুলা দিয়ে কাজ করা যাচ্ছে। আমরা এখনো এটা বলতে পারছি না যে হচ্ছে আপনি কতটুকু কাজ করতেছেন, কতটুকু কি করতেছেন, এটা আমাদের কাছে অজানা। আপনার আজকে একই সাথে শুধুমাত্র আমি সরকারের দায়ী দিব তাও না, রাজনৈতিক দল হিসেবে আমাদেরও ব্যর্থতা রয়েছে, বিএনপিরও ব্যর্থতা রয়েছে, অন্য রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা রয়েছে। আমরা একে অপরকেও আস্থায় আনতে পারি নাই। বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির সবচাইতে বড় দায়িত্ব ছিল যে হচ্ছে সকল রাজনৈতিক দলকে আস্থায় রাখা, একসাথে রাখা। কিন্তু বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব উস্কে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার হুমকি ধামকি দেওয়া হচ্ছে, যার কারণে হচ্ছে আপনাদের সাথে বিএনপির দ্বন্দ্বটা কি নিয়ে আমি বলছি দ্বন্দ্বটা তৈরি হওয়ার কথা ছিল না। হ্যাঁ, মুরব্বী হিসেবে, পরিবারের অভিভাবক হিসাবে, আমি একটু বলি, পরিবারের অভিভাবক হিসাবে বাবাকে দায়িত্ব নিতে হয় সংসারটাকে, ঘরটাকে একসাথে রাখার জন্য। ঠিক বাংলাদেশে একটি আওয়ামী লীগের পরে, বাংলাদেশে আওয়ামী লীগ তো নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে এনেছে। আওয়ামী লীগের পরে বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে বাকি যত রাজনৈতিক দল আছে তাদের সকলকে আস্থায় রেখে নতুন এই সরকারকে কিভাবে পরিচালিত হবে, কিভাবে সহযোগিতা করা যায়, সবাই একসাথে পরামর্শ দিয়ে অনেক এগিয়ে নেওয়া যেত। কিন্তু সেই জায়গায় দেখা গেছে বিএনপি দলীয় ভাবে না, সিনিয়র পর্যায়ে থেকে না, কিন্তু মধ্যম সারির নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনার হচ্ছে সকলেই এখানে নিজেদের স্বার্থগুলা খুঁজেছে। কোথায় কোন বাস স্ট্যান্ডটা দখল করা যাবে, কোথায় কোন আওয়ামী লীগ কোন বাজারটা ইজারা নিয়েছিল সেই ইজারাটা কিভাবে আমরা মুখ দখল করতে পারবো, কোন ঘাটটা ইয়ে করতে পারবো, এরকম পরিস্থিতি তৈরি করার পরেই মূলত হচ্ছে এ ধরনের একটা বড় সংঘাত তৈরি হয়েছে, দ্বন্দ্ব তৈরি হয়েছে, মানুষের জনমনে বিভিন্ন কোশ্চেন উঠেছে। সেখানে আপনি ধরুন সেই অভিযোগগুলোর প্রেক্ষাপটে আইনগত ব্যবস্থা হয়েছে, বিএনপি কোন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নিয়েছে, এবং সেটা আমরা বিএনপিও নিন্দা জানায়, গণমাধ্যমে সেই বিষয়টি নিয়ে আমরা নানাভাবে আলোচনা সমালোচনা, সেই নিন্দার ব্যাপার আছে। কিন্তু সেই প্রসঙ্গগুলোতে এনসিপি জড়িত হয়ে পড়লো কিভাবে? আপনাদের দলে আবার নতুন দরবেশের আমরা একজন আবির্ভাব দেখলাম। আমাকে একটু শেষ করতে দিলে আমি এই জায়গাগুলো বলতে পারবো। এই জায়গায় আমি বলছি না যে হচ্ছে বিএনপি চেষ্টা করে নাই, বিএনপি চেষ্টা করেছে, কিন্তু কথা হচ্ছে বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করার মতো সেই চেইন ইন কমান্ড এখন হয়তো বড় রাজনৈতিক দল বলতে পারেন। সেই ক্ষেত্রে যেমন আমার উপর যে হামলাটা হয়েছে সেই জায়গাতে একেবারে সিনিয়র নেতৃবৃন্দ আমাকে ফোন দিয়ে, স্থায়ী কমিটি পর্যায়ের লোকজন ফোন দিয়ে বলছে যে হচ্ছে এই বিষয়গুলো আমরা দেখবো। এটা আমি খুবই খুশি হয়েছিলাম যে হচ্ছে ওনারা হয়তো অ্যাকশনে যাবেন, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো অ্যাকশন কিন্তু দেখি নাই। আমি কোনো মামলাও দিই নাই ওনাদের কথায় আস্থা রেখে। আমি কোনো ধরনের মানে হচ্ছে ওনাদের সাথে পরবর্তীতে আর কোনো সংঘাতও যাই নাই, যে হচ্ছে আস্থা রেখেছিলাম, কিন্তু সেই আস্থার জায়গাটা আমরা পাই না। যেমন ধরুন হচ্ছে বিএনপি বহিষ্কার করছে প্রচুর, যখন হচ্ছে সাংগঠনিকভাবে বহিষ্কার করছে তখন আরেক নেতা তাকে সাপোর্ট দিচ্ছে। এই যে চট্টগ্রামে গেল ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, বহিষ্কৃত চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত নেতাই তার গাড়ির ড্রাইভিং করছে। মানে হচ্ছে আপনার এইভাবেই হচ্ছে প্রত্যেকটা জায়গায় এইরকম হচ্ছে আপনার এই বিষয়গুলো এইভাবেই চলতেছে। সব মিলিয়ে দেশে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে, আমরা যে রাজনৈতিক একতার কথা বলছি সে একতাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, ঐক্যের কথা। এটা আমি বিএনপিকে দায়ী দিচ্ছি না, এটা আমি বলছি হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা ইস্টাবলিশমেন্ট, এটা আপনার যে ইস্টাবলিশমেন্টটা আছে তারা নতুন কাউকে মেনে নিতে পারে না। না, তাহলে এর পিছনে, এই যে অনৈক্যের পিছনে মূলত কলকাঠি নাড়ছে কারা? আমি বলছি ইস্টাবলিশমেন্ট। বাংলাদেশে নানা ধরনের ইস্টাবলিশমেন্ট আছে, অনেকে নতুন নিতে পারছে না। সেই এস্টাবলিশমেন্টের কথা বললে এটা তো একটা বড় ক্যানভাস এবং এটা একটা অনেকটাই অ্যাবস্ট্রাক্ট টার্ম, মানে সাধারণ মানুষের বুঝতে অসুবিধা হবে। আপনি যদি একটু স্পষ্ট করে বলেন। আমি বলতে চাচ্ছি যে হচ্ছে যেই আপনার একতা নষ্ট হয়েছে সে একতা যাতে নষ্ট না হয় সেই জন্য আমাদের সকলকে একসাথে হতে হবে, সকলকে একসাথে বসতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে কারা করছে সেটা আমরা সবাই জানি, কিভাবে হচ্ছে সবাই ধারণা রাখে, কিন্তু সেই জায়গা থেকে কাউকে দায়িত্ব নিয়ে এসে এটাকে সংশোধন করে নিতে হবে। এবং ইলেকশনটা কত দ্রুত হবে আমরাও মনে করি যে দ্রুত ইলেকশন হওয়া দরকার, তবে কিছু মৌলিক বিষয় সংস্কার, যেটা সালাম ভাইরা বলছেন যে এগুলা নিশ্চিত হতে হবে, কিন্তু এই মৌলিক বিষয়গুলো কোনগুলো এখন পর্যন্ত আমরা রাজনৈতিক ঐক্যমতে আসতে পারিনি। সেই জায়গা থেকে আমরা ভাবছিলাম যে হচ্ছে সরকার
সরকার তো একটা উদ্যোগ নিয়েছে, সেই জায়গা থেকে পলিটিক্যাল পার্টিগুলো নিজেরা বসে একটা উদ্যোগ নিতে পারে যে হচ্ছে আমরা সবাই মিলে এই সংস্কারগুলো এই সরকারের মাধ্যমে করে আমরা নির্বাচন করতে চাচ্ছি। আমার বিরোধিতা থাকতে পারে, তারপরে একটা জায়গায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করা সহজ হয়ে যাবে। এই আলাপ আলোচনার জায়গা কমে যাচ্ছে বলেই আমাদের এই দ্বন্দ্ব সংঘাত তৃণমূল পর্যায়ে বাড়তেছে, আরো বেশি বাড়তে থাকবে, আরো বেশি আলাপ আলোচনাগুলো বেশি বেশি হান্নান মাসুদ, অসংখ্য ধন্যবাদ। সোহরাব হাসান, সোহরাব ভাই আসতে চাই এরকম আলোচনাটি যেখানে আমরা যতদূর এগিয়ে নিতে পেরেছি এবং আমাদের যেখানে আব্দুল হান্নান মাসুদ যেখানে শেষ করলেন যে আসলে সংস্কার, বিচার, সংস্কার এবং নির্বাচন এটি তো আসলে একটা সমন্বয় করেই চলতে হবে এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য সেটিও সরকারকে আমলে নিতে হবে। তো সেই প্রসঙ্গ ধরে আপনার কাছে প্রশ্নটি হলো যে সংস্কারের মৌলিক যে ভিত্তিগুলো বা ক্ষেত্রগুলো বা কোন কোন সেক্টরের সংস্কারগুলো প্রয়োজন সেটিও এখন নির্ধারণ করা সম্ভব হয়নি বা তিনি দেখতে পাচ্ছেন না, হান্নান মাসুদ দেখতে পাচ্ছেন না। আপনারও মন্তব্য বা দৃষ্টিভঙ্গি একই রকম কিনা, এটি দিয়ে শুরু হোক এবং আরো প্রশ্ন আছে আপনার কাছে। ধন্যবাদ এবং সবাইকে শুভেচ্ছা। আমার 3 পূর্ববর্তী বক্তা যা বললেন তাতে এই সরকারের প্রতি অনাস্থা আছে, তাদের দক্ষতার সম্পর্কে দারুণভাবে সংশয় আছে এবং একটা রাজনৈতিক অনিশ্চয়তার দিকে আমরা যাচ্ছি বলে সবাই মনে করছেন, মানে তাদের বক্তৃতায় উঠে আসছে। এখন এই অনিশ্চয়তা থেকে নিশ্চয়তার পথে যাওয়া কিভাবে, অদক্ষতাকে দক্ষ করা কিভাবে, আর রাজনৈতিক সব ব্যাপারে ঐকমত্য হতে হবে তা নয়, তাহলে তো একটি দল হতো। ভিন্ন মত থাকবে, ভিন্ন চিন্তা থাকবে, কিন্তু একটা কর্ম সম্পর্ক থাকতে হবে, সেটির অভাব লক্ষ্য করি নানা সময়। এবং এক ধরনের যুদ্ধ শেষের প্রাপ্য নিয়ে এক ধরনের কি বলে ঝগড়া বিবাদ, অভিযোগ পাল্টা অভিযোগ। যেমন বিএনপি বলে যে এই প্রশাসন তো ছাত্রদের কথায় চলে, ছাত্ররা বলে এই প্রশাসন তো বিএনপি দখল করে ফেলছে, সুতরাং এই অবস্থায় নির্বাচন করা যায় না। আবার আমরা দেখি যে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কোনো জায়গা তো খালি থাকে না। এই যে এই 5 আগস্টের আগ পর্যন্ত যেসব প্রতিষ্ঠান, স্থাপনা, কি বলে সরকারি সম্পদ যেগুলো যাদের দখলে ছিল তারা তো নাই, তারা পলাতক। এগুলো কি আমরা এই রাজনৈতিক নেতৃত্ব, ছাত্র নেতৃত্ব সবাই মিলে কি আমরা এরকম একটা ব্যবস্থা করতে পেরেছি যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিভাগ, মন্ত্রণালয়, উপদেষ্টার কাছে যে এটি এখন অমুকের দখলে ছিল, সেই দখল মুক্ত হয়েছে, আসুন আমরা কিভাবে এটি আইনানুগভাবে এর কে মালিক বা কে তদারকি কিভাবে পরিচালনা করা যায়। ভিন্ন ভিন্ন চাওয়া পাওয়ার জন্য অনিশ্চয়তা তৈরি হয়নি, এটি যে যার দলের সুবিধা মতো চাইবে। অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারের দৃষ্টিভঙ্গি। এমনকি আমার পূর্ববর্তী যে বক্তারা বলেছেন যে এই সরকারে অথর্ব, এই সরকার একেবারেই কোনো পারফর্ম করতে পারছে না। আমার মনে হয় আমি তার সাথেও পুরোপুরি একমত নয়, কারণ পরবর্তীকালে প্রথম অনভিজ্ঞ লোকজন বেশি ছিল, পরবর্তীকালে কিন্তু অভিজ্ঞ, বিশেষ করে প্রশাসনে যারা কাজ করেছেন, সাবেক আমলা, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ, এদেরকে নেওয়া হয়েছে। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গিগত পার্থক্যটা সমস্যা তৈরি করেছে। সেটা কেমন? আর দেখুন 3 দিন আগে যে আন্দোলন হলো, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়ার পর কিন্তু সরকার ওই রাতেই সিদ্ধান্ত নিল এবং কথা ছিল যে সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে, আমি জানি না যে অপ্রকাশ্যে মানে আলোচনা করেছে কিনা, কিন্তু মানুষ দেখেছে যে তারা রাস্তায় নেমেছে বলে। এবং তখনও কিন্তু ডিএমপির নোটিশ ছিল যে এখানে সভা সমাবেশ করা যাবে না, সুতরাং সরকার মেনে নিয়েছে। একটা যৌক্তিক দাবি মেনে নিতেই পারে যদি সরকার মনে করে। কিন্তু আজকে যেটা দেখা গেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, শিক্ষকরাও ছিলেন কিন্তু সেই আন্দোলনে, তাদের প্রতি যে ব্যবহার করা হলো সেটা তার সম্পূর্ণ উল্টো। নার্সরা দীর্ঘদিন তাদের ন্যায্য দাবি বলবো, তারা ইন্টারমিডিয়েট পাশ করে নার্সিংয়ে পড়াশোনা করে, 3 বছর পর তারা আবার সেই ইন্টারমিডিয়েট স্তরেরই ডিগ্রি পান। এটি তো না। তাহলে সৌরভ ভাই, আপনি সরকারি দৃষ্টিভঙ্গির কথা বলছিলেন, এই জায়গা থেকে যদি আরেকটু ভিতরে গিয়ে বোঝার চেষ্টা করি আপনার আলোচনার সূত্র ধরে, তার মানে যে দাবি দেওয়াগুলোর সাথে সরকারের স্থায়িত্ব, টিকে থাকা বা তাদের যে
ক্ষমতায় থাকা বা যেভাবে আমরা দেখি এগুলোর সম্পর্ক আছে, সেগুলো কি সরকার মেনে নিচ্ছে, অন্যগুলো কি গুরুত্ব কোথাও কম দিচ্ছে? সম্পর্ক, কোথাও হয়তো দাবি উত্থাপনকারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি, তারাও হয়তো তাদের সঙ্গে একমত, যেটি সাম্প্রতিককালে হয়েছে। দেখুন, একই সঙ্গে আন্দোলন হলো, মানে একেবারে আমি শুরুর কথা বলছি, ছাত্ররা আন্দোলন করলো, নিশ্চয়ই সেই ছাত্ররা কিন্তু এরা নয় যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। ছাত্র আন্দোলন করলো এইচএসসি পরীক্ষা বন্ধের দাবিতে, এসএসসি পরীক্ষা বন্ধ হয়ে গেল। কিন্তু আনসাররা যখন আন্দোলন করলো যে তাদের দাবি দেওয়া নিয়ে, এবং জানেন যে আনসাররা বছরে একটি সময় কোনো বেতন ভাতা পান না, তাদের সুযোগ সুবিধা খুবই কম, তারা আন্দোলন করলেন, তাদের জেলে যেতে হলো। আর কিন্তু তারা আন্দোলনটি যেভাবে করেছিল সেটি নিয়ে তো প্রশ্ন আছে, কিন্তু আপনার এই 450 লোক কি সন্ত্রাস করেছে ওখানে? যারা এসেছিল তাদেরকে তো জেলে নেওয়া হলো, 450 লোককে। আপনি কজন যার বিরুদ্ধে প্রমাণ আছে, তথ্য প্রমাণ আছে, তাকে জেলে নেন, এবং সেই আনসারদের কি অবস্থা, সেই মামলার কি অবস্থা আমরা জানি না। অর্থাৎ গরিব মানুষের প্রতি এই সরকারের দৃষ্টিভঙ্গি সেই রাজনৈতিক সরকারের মতোই। কারণ আজকে রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, অটো ইত্যাদি ভেঙে দেওয়া হলো। আচ্ছা, এটা আপনি বন্ধ করেন। আপনি এর আগে আমরা দেখতাম কি, রিক্সার যে আসনটা তুলে নিত যাতে রিক্সা চালাতে না পারে, অথবা কোথাও রেখে যাওয়া। এখানে ভেঙে দিল, আপনি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। তার মানে গরিব মানুষের প্রতি দৃষ্টিভঙ্গিটা কি? এই সরকার এসেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, আর সরকার প্রতিটি ক্ষেত্রে বৈষম্য করছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো আলোচনা শুনবো। অধ্যাপক আসিফ এম শাহান স্যার, আপনার কাছে আসতে চাই। এই যে দাবি দেওয়ার যে আন্দোলন, সেটি এরকম আছে দুই ধরনের আমরা প্রশ্ন বা প্রসঙ্গ দেখছি, যে সরকার জনগণকে কতটা আস্থায় নিতে পারছে এই যে বিচার, সংস্কার, নির্বাচনের প্রসঙ্গ ধরে। তো এখন যে আন্দোলন বা দাবি দেওয়ার কেন্দ্রিক আন্দোলনগুলো আমরা দেখছি বা প্রসঙ্গগুলো দেখছি, সবগুলো এই সময় হওয়ার কথা। সুতরাং যেগুলো দেখছি এর কিছুর পিছনে যেরকম কেউ ষড়যন্ত্র আছে কিনা সেটি খতিয়ে দেখার চেষ্টা করছেন। ওই জায়গা থেকে আপনার সাথে আলাপটা করতে চাই, দাবি দেওয়ার কেন্দ্রিক যে আন্দোলনের পিছনে কি আছে। আচ্ছা, না, ধন্যবাদ আপনাকে। দেখুন, মানে আমরা যখন সরকারের গতি প্রকৃতি নিয়ে কথা বলছি, একটা জিনিস আমরা খুব পরিষ্কার করা দরকার, এই সরকার শুরু থেকেই কোনো প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট এটা ছিল না। তারা প্রোঅ্যাক্টিভলি কোনো অ্যাকশন নেওয়া এটা আমরা দেখিনি। আপনি চিন্তা করে দেখুন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আলাপ আলোচনাটা, আপনাকে শেষ পর্যন্ত দল নিষিদ্ধের বিধানটা করতে হলো, কিন্তু ইনিশিয়ালি কিন্তু আপনি ডিসিশন নিয়েছিলেন যে এটা আপনি করবেন না। সো এই গভর্নমেন্টকে আমরা শুরু থেকেই যেটা দেখছি, এটা রিয়্যাক্ট করে তখনই যখন হচ্ছে কি তার উপরে আপনি প্রেশার দিতে পারবেন। এবং গভর্নমেন্ট যে ফলস স্টেপটা প্রথমেই নিয়েছে, যে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীদের যে কথাটা, আপনার যখন প্রথম দিকে আপনি একটা সিগন্যাল দিচ্ছেন যে আমি আসলে লজিক্যাল বা ইললজিক্যাল এই ডিসকাশনে আমি যাব না, বা এই ডিসকাশনে চাইতে আমার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমাকে যদি প্রেশার ক্রিয়েট করা হয় তাহলে হচ্ছে কি আমি কাজ করবো, মানে আমি রিয়্যাক্ট করব, এবং রিয়্যাক্ট করার সময় সেটা আমার ইন্টারেস্টকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, আমার সার্ভাইভালকে ক্ষতিগ্রস্ত করছে কিনা, সেই জায়গাটা আমার কাছে যখন সিগনিফিকেন্ট হয়ে যাবে, তখন কিন্তু এসেনশিয়ালি এই গভর্নমেন্টের অবস্থান নিয়ে একটা বড় প্রশ্ন চলে আসে। এই যে গভর্নমেন্ট বারবার রিয়্যাক্ট করছে, কখনো প্রোঅ্যাক্টিভলি করছে, এবং যে কথাটা আমরা বলছিলাম যেমন সংস্কারের ক্ষেত্রে, আপনি যখন নেগোসিয়েশনের ভূমিকা নিচ্ছেন, আপনি যখন নেগোসিয়েটরের ভূমিকা নিচ্ছেন, আপনাকে তো একটা ভিশন সেট করতে হবে যে আমি এরকম চাই বা আমি এই পর্যন্ত সংস্কারটা চাই। এখন আমরা দেখছি যে এখানে ছোট সংস্কার, বড় সংস্কারের কথা হচ্ছে। আমরা এই যে সরকারটাকে দেখছি, আমরা তো সেটাকে গণ অভ্যুত্থান পরবর্তী একটা সংস্কারকে দেখছি। এবং 5ই আগস্টের আগে 3 বা 4 আগস্টের সময় থেকেই তো একটা জিনিস খুব পরিষ্কার, যে ছাত্র জনতা যারা ছিলেন তাদের কাছ থেকে যে দাবিটা এসেছে, এটা শুধুমাত্র রেজিম চেঞ্জের একটা ঘটনা ঘটবে না, আমাদেরকে এমন একটা, যেটা আমার খুব ভালো লাগলো যে উনিও বললেন যে আমরা যদি ভবিষ্যতে, সালাম সাহেব বললেন যে আমরা ভবিষ্যতে আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। তাহলে তো আমার গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে এমনভাবে রিডিজাইন করতে হবে, সংস্কারটা এমনভাবে করতে হবে, সেটা শুধুমাত্র নির্বাচনের জায়গা না, সেটা ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে গড়ে উঠতে না পারে সেইটা। এখন এইটা তো আমি আসছি ওই কথাটা, যে এখন যদি এইটা করতে হয়, এটা তো খুব বায়বীয় লেভেলের একটা কথা। আপনাকে তো এটাকে স্পেসিফাই করতে হবে যে এইটার জন্য আমার এই কাজগুলো করা লাগবে, আমার ক্ষমতার ভারসাম্যে এই পরিবর্তনটা করা লাগবে। আপনি খেয়াল করে দেখুন যে সরকার এই পুরো জিনিসটার জন্যই রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দিচ্ছে।
কিন্তু সরকারের কাছ থেকেও তো হচ্ছে কি আমাদের একটা স্পেসিফিক ভিশন বা জায়গা থাকতে হবে যে আমরাও মনে করি যে এই জায়গাটা দরকার। না, রাজনৈতিক দলগুলোর উপরে যদি ছেড়ে দিত তাহলে রাজনৈতিক দলগুলো তো হ্যাপি থাকতো, কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলছে যে সবকিছুই তারা একটা অনিশ্চয়তা দেখছে। না, এখন এখানে যে ব্যাপারটা চলে আসছে যে অনিশ্চয়তার ব্যাপারটা চলে আসছে ওই জায়গায় যে আপনি যখন বলছেন যে ছোট সংস্কার বড় সংস্কার, ছোট সংস্কার করলে আপনি হচ্ছে গিয়ে ডিসেম্বরে আর হচ্ছে বড় সংস্কার করলে হচ্ছে গিয়ে জুনে, তো তখন তো সভাপতি যে প্রশ্নটা আসে এটা সংজ্ঞায়নটা কি, কি হলে আপনি বলছেন এটা ছোট সংস্কার, কি হলে আপনি বলছেন বড় সংস্কার, এই সংজ্ঞায়নটা তো করতে হবে। এই সংজ্ঞায়নটা তো করার কোনো প্রক্রিয়া আমরা দেখছি না। যদি এমন হয় যে আমি উচ্চকক্ষ নিয়ে আমাদের এখন বিতর্ক চলছে, তো উচ্চকক্ষের ব্যাপারে যদি একমত হয়ে যায় তাহলে কি সেটা ছোট সংস্কারের মধ্যে পড়বে না বড় সংস্কারের মধ্যে পড়বে? যদি আমরা যেই স্বাধীন যেই কনস্টিটিউশনাল বডিগুলোর কথা বলছি সেটার অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে যদি আমরা একমত হয়ে যাই, এই দুইটা যদি হয় সেটা কি ছোট সংস্কার না বড় সংস্কার? আমরা যদি হচ্ছে গিয়ে এরপরে আর্টিকেল 70-এর কথা আসছে সেটার ব্যাপারে যদি মানে আপনি বলছেন যে এখানে একটা ধারণাগত বিভ্রান্তি আছে, এটা তো আপনাকে পরিষ্কার করতে হবে। আদারওয়াইজ পলিটিক্যাল পার্টিগুলো, কারণ ইতোমধ্যেই এটার মধ্যেও বিভাজন আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, যে তারা কোনটাকে প্রায়োরিটি দিচ্ছেন সেটার মধ্যে তো একটা পার্থক্য আছে। তো সেই ক্ষেত্রে তো হচ্ছে কি আমাকে ছোট সংস্কারের একটা ডেফিনেশন তো দিতে হবে। কারণ আপনি দেখুন এই পুরো আলাপ আলোচনার সংস্কারের পুলিশ সংস্কারের কোনো কিছু এখন নাই, আমাদের টেবিল থেকে এটা চলে গেছে। কনসেনসাস কমিশনের রিপোর্টে যে 166টা তারা দিয়েছেন সেটার মধ্যে পুলিশ বিষয়ক একটা লাইনও নাই। আপনি খেয়াল করে দেখুন যে আমরা গত এই যে 9 মাসের কথা বলছি, জনপ্রশাসন যেটার কথা উনি বলে গেলেন, মানে ইন্ডিকেট করে গেলেন যে পেছন দিক থেকে যেটা সেই জায়গায় আমরা কোনো ধরনের চেঞ্জ আনতে পারিনি আমরা। এবং এটা হচ্ছে খুব দুঃখজনক ব্যাপার যে এই যে সরকার, আমি প্রোঅ্যাক্টিভ এবং রিঅ্যাক্টিভের কথা বলছিলাম না, যে আপনি মোপা জনপ্রশাসনের সচিব আরো সিনিয়র সচিব যাদেরকে আপনি নিয়োগ দিচ্ছেন তারা আজকে থেকে 6-7-8 বছর আগে তারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদেরকে আপনি নিয়ে এসে এখন সচিব পদে আপনি হচ্ছে গিয়ে কন্ট্রাকচুয়াল ইয়ে দিচ্ছেন। যে কন্ট্রাকচুয়াল যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা গোড়া থেকেই একটা প্রবলেমেটিক ব্যাপার। না, সেক্ষেত্রে বক্তব্য হলো যে তারা বঞ্চিত হয়েছে অতীতে। তারা এখন কত অতীতে বঞ্চিত হয়েছে। আর প্রশাসন তো একটা স্থিতাবস্থায় থাকে না, প্রশাসন তো চেঞ্জ হতে থাকে। উনি যে সময় রিটায়ারমেন্টে চলে গেছেন তারপরে তো 5-6-7-8 বছর প্রশাসন এগিয়ে গেছে। উনার কি সে আইডিয়া আছে? এটার তো কোনো পরিষ্কার বিষয় মানে এসে তো আমরা পাচ্ছি না। আপনি যদি বঞ্চিত কাউকে নিতে চান খুব ভালো কথা, বঞ্চিতর মধ্যে কি এমন কেউ নেই যার সেই ক্যাপাসিটিটা আছে? বঞ্চিতের মধ্যে কি আমরা এমন কাউকে খুঁজে পাচ্ছি না যিনি হচ্ছে গিয়ে প্রশাসনের এই জিনিসপত্রগুলোর সম্বন্ধে খোঁজ খবর রাখেন? আমরা তো দেখতে পাচ্ছি, এবং আমরা যেটা দেখেছি যে গতকালকে রাত্রেই তো বোধহয় হচ্ছে গিয়ে আমরা দেখলাম আন্দোলন হচ্ছে। না, সেটি তো কনসালটেন্ট টাইপের কাজ করলে তো হবে না, যে সেখানে একটা যেটা বললেন যে প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডে সে কাজগুলো করা, যে কিছু কাজ করলো কিছু ছেড়ে দিল, একটা গাছাড়া ভাব, এই বৈশিষ্ট্যের মধ্যে দিয়ে চললে তো হবে না। অ্যাবসলিউটলি সেটা হচ্ছে। এবং আপনি যখন এই কাজটা করেন, যে কথাটা বলা আসছে, আপনি বলার চেষ্টা করছিলেন যে আমাকে যেটা জিজ্ঞেস করলেন, আপনি খেয়াল করে দেখুন যে সরকার এই যে রেসপন্ড করে, যে সরকারের রেসপন্ড করার আবার হচ্ছে গিয়ে কতগুলো ক্যাটাগরি আছে। সরকার সবার কথায় সমানভাবে রেসপন্স করে না। আমরা অনেক সময় যে যারা বিভিন্ন গ্রুপ যারা দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন, আমরা ওদেরকে মোটা দাগে না 4টা ভাগে ভাগ করি। একটা গ্রুপ হচ্ছে অ্যাডভান্টেজড, যারা হচ্ছে সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে এবং এদের শক্তি বেশি। এরা যদি কোনো দাবি জানাতে চায়, সরকার জানে যে তার অস্তিত্ব এদের উপর নির্ভর করে, সরকার হচ্ছে গিয়ে তাদের দাবি মেনে নেয়। আপনি খেয়াল করে দেখবেন এরকম একটা অ্যাডভান্টেজ গ্রুপ আছে। আরেকটা গ্রুপ আছে যাদেরকে আমরা বলি হচ্ছে কন্টেন্ডার, যাদের হচ্ছে গিয়ে মাসল আছে কিন্তু ওই পরিমাণ অ্যাকসেপ্টেবিলিটি হয়তো নেই। এরাও যখন যায় আপনি দেখবেন সরকার মেনে নিচ্ছে। আপনি দুইটি রাজনৈতিক দলকে ইচ্ছা করলে এই দুই জায়গায় ফেলে দেখতে পান। 3 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট কিছু গ্রুপ আছে যাদের অত বেশি শক্তি টক্তি নাই, কিন্তু যাদের অবস্থা খারাপ হলে জনগণ মন খারাপ করবে। এইরকম যে কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আপনি ওই গ্রুপে ফেলে দেখতে পান। অন দি আদার হ্যান্ড কিছু গ্রুপ আছে যাদেরকে আপনি মারধর যাই করেন, মানুষজন হয়তো এটা ভুলে যাবে বা ওইটা সে করবে না, এবং তারা যখন দাবি দেওয়া জানায় সরকার হচ্ছে গিয়ে তখন রিয়াক্ট করে না। এটার কারণটা হচ্ছে গিয়ে ওই জায়গাটায় যে সরকার চিন্তা করছে যে কোনটা আসলে, কারণ সে রিয়াক্ট করছে, সে প্রোঅ্যাক্টিভলি কাজ করছে না। 1, 2 হচ্ছে গিয়ে কার শক্তির উপর তার নির্ভরশীলতা ডিপেন্ড করছে সেটা সে চিন্তা করছে। এই দুইটা জায়গা থেকে চিন্তা করে সরকারের ওই রেসপন্স করার কোনো প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না, এবং সেটার একটা রিয়াকশনও পড়ে যাচ্ছে সংস্কারের ব্যাপারে, সংস্কারের বিষয়টি। জি, অধ্যাপক আসিফ শাহ স্যার, অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবেন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী আসছে। ঐক্য অনেকের জায়গাটি সম্মানিত আলোচকরা বলছিলেন, আপনি শুনছিলেন এই বিষয় নিয়ে, এর আগেও কথা হয়েছে আপনার সাথে, কিন্তু আজকে যেভাবে প্রশ্নটি রাখছি যে আমাদের গণঅভ্যুত্থানের
পরে যে সরকার, 5ই আগস্টের পরে যে সরকার, সেই সরকারের ক্ষেত্রে যেটা সেলিম ভাই বলছিলেন যে সকলেরই একটা সমর্থন, এবং সেই সমর্থনের মধ্যে দিয়ে বিচার সংস্কার নির্বাচনের প্রক্রিয়াটি ধারাবাহিকভাবে এগিয়ে যাবে এবং ফেসিবাদের কোনোভাবে যাতে পুনরাবৃত্তি না ঘটে, কিন্তু এবং একটি সংস্কারগুলো একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে। এখন এই প্রশ্নে এসে যে অনৈক্যের জায়গাগুলো এবং পরস্পর দূরত্বের জায়গাগুলো তৈরি আমরা একেবারে স্পষ্ট দেখছি, দৃশ্যমান এখন, তাহলে কি অপেক্ষা করছে? এই প্রশ্নের জবাবে আমাকে যেটি বলতে হচ্ছে সেটি হলো একটা কনসেপচুয়াল ক্রাইসিস, এই অর্থে যে অন্তর্বর্তী সরকারকে পলিটিক্যাল পার্টিগুলো বা আন্দোলনে অংশগ্রহণকারী সকল অংশীজন তারা কিন্তু আনকন্ডিশনাল ম্যান্ডেট দেয় নাই। যে ম্যান্ডেটটা তাদের দেওয়া হয়েছিল সেটা হলো কন্ডিশনাল ম্যান্ডেট। সেই কন্ডিশনটা পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের মতো দুর্বল গণতন্ত্রের দেশ, অন্যান্য দেশে যারা যারা রয়েছে, পাশের দেশ শ্রীলঙ্কার উদাহরণ আমরা দিতে পারি, এই সমস্ত ক্রাইসিস পিরিয়ডে ইন্টারিম গভর্নমেন্টকে বুঝতে হবে যে তার এখতিয়ার কতটুকু। এবং আপনি যদি ব্যবহারিক রাজনীতি দেখেন বা যদি আইন বিজ্ঞানের জায়গা থেকেও দেখেন, এই ধরনের বা এই প্যাটার্নের গভর্নমেন্টগুলোর সাধারণত 4 ধরনের এখতিয়ার থাকে। সেটা কি, তারা একটা রুটিন কাজ করবে, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গণতান্ত্রিক উত্তরণের কাজটা করবে, অর্থাৎ ইলেকশন দিবে। 3 নম্বর হলো তারা বড় ধরনের কোনো নীতিগত সিদ্ধান্ত বা পরিবর্তন করবে না। 4 নম্বর হলো গণতান্ত্রিক উত্তরণের পূর্ব শর্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে তারা কন্ট্রোলে রাখবে, যাতে করে সবাই সেফ, নাগরিকের নিরাপত্তার জায়গাটা। এই জায়গাটা আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার, যাদের একটা বড় অংশই প্র্যাকটিক্যালি বায়োলজিক্যালি রিটায়ারমেন্ট এইজে আছেন, তারা এক ধরনের হানিমুন পিরিয়ডে আছে। এবং এই সরকার, অন্তর্বর্তী সরকার পলিটিক্যাল পার্টিগুলোর সাথে এই ধরনের পরিস্থিতির কারণে একটা ইঁদুর বিড়াল খেলার মধ্যে মেতে উঠেছে। সেই ইঁদুর বিড়াল খেলাটা কি, এক এক সময় এক একটা টোপ তারা বাজারে ছেড়ে দিচ্ছে এবং সমস্ত পার্টি সেটাতে রিয়েক্ট করছে। যখন কোনো উপদেষ্টা বলেন জনগণ তো চায় আমরা 5 বছর থাকি, কারো কারো মুখে এরকম তো শোনা যায়, ফলে একটা কথাই কিন্তু একটা বারুদের মতো জ্বলে ওঠার জন্য যথেষ্ট। মানে এই মন্তব্যগুলো ছেড়ে দিয়ে তারা কি পরিস্থিতি বা প্রতিক্রিয়া দেখতে চান? এই মন্তব্যগুলো এক ধরনের দায়িত্বহীন জায়গা থেকে আসে। এবং আরেকটা একটা মনস্তাত্ত্বিক একটা ব্যাপার আছে, এটাও একটা পলিটিক্সেরই অংশ। সেটা হলো এই যে পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি এক ধরনের অশ্রদ্ধা, প্রচ্ছন্ন, সেটা তাদের অ্যাক্টিভিটি এবং তাদের আচরণের মধ্য দিয়ে দেখা যায়। যখন দেখা সাক্ষাৎ হয়, এক ধরনের প্রতীকী আলোচনা, অর্থাৎ কার্যকরী আলোচনা এবং প্রতীকী আলোচনার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেটা সেলিম ভাই এটা বললেন যে ধর্ণা কথাটি কিন্তু উনি বলেছেন, হ্যাঁ, তো এই যে প্রাপ্য সম্মানের যে জায়গা, যারা আন্দোলনের অংশীজন ছিল, আন্দোলনে তো শুধুমাত্র পলিটিক্যাল পার্টিগুলো ছিল না, বিভিন্ন শ্রেণী পেশার, শিক্ষক নেটওয়ার্ক তাদের একটা বিরাট ভূমিকা ছিল, ছাত্ররা তাদের একটা বিরাট ভূমিকা ছিল, বিভিন্ন পেশাজীবী, আইনজীবী, সাংবাদিক, ডাক্তার, তাদেরকে কিন্তু সরকার অংশীজন হিসেবে বিবেচনায় নিয়ে আলোচনায় ডাকলো না। এবং আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তী সরকারটা, আর যাই হোক, যেহেতু একজন একটা ওয়ার্ল্ড ফেমাস একজন লোক আছেন, এখানে কিছুটা হলো ডেমোক্রেসির সাথে মেরিটোক্রেসি থাকবে। যে মেধার কথা আমরা আন্দোলনের সর্বাগ্রে সামনে রেখেছিলাম, সেই মেধার স্ফুরণটাও কিন্তু সেখানে দেখা গেল না, যেটা আমরা সংস্কার কমিশনের প্রত্যেকটি রিপোর্টে দেখতে পাই। অর্থাৎ এমন সোনার পাথর বাটি তৈরি করা হয়েছে, যেটাকে সেলিম ভাই একটা শব্দ দিয়ে বলেছেন যে অপসংস্কার। তো এই যে জায়গাগুলো, মানে অর্থাৎ প্রত্যেকটি জায়গায় পলিসি রিফর্মের ক্ষেত্রে এক ধরনের হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচ, এটা কেন হচ্ছে? এই জায়গাতে অ্যাডভোকেট হাসান তারিক ভাই, যখন ধরুন আমি যদি আলোচনাটাকে খুব স্পষ্ট করে আপনার কাছে প্রশ্নটি রাখি, যে বিএনপি তাদের পক্ষ থেকে যারা গণতন্ত্র, মানুষের ভোটাধিকারের প্রসঙ্গগুলো নিয়ে তারা বারবার কথা বলছে, সরকারের সাথে আলোচনা করছে এবং যৌক্তিক সময় বা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছে। আবার জামাতের প্রসঙ্গ বা তাদের সাথে যারা আছে, তাদের কারো কখনো বক্তব্য এরকম যে সরকার যতদিন চায় ততদিন থাকুক, সংস্কারের পরিধি লম্ব হোক, তাদের কোনো আপত্তি নাই। এরকম যখন উভয় ধরনের ন্যারেটোলজি বা ন্যারেটিভ যখন তৈরি হয়, তখন সরকারের কি সিদ্ধান্ত নেবে? সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আইন অনুযায়ী। এই সরকার যখন শপথ নেয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের 106 ধারা বলে একটা শর্ট রায় দিয়েছিল। সেখানে এই রায়ের ভাষা কি? সেই রায়ের ভাষায় বলা ছিল, নির্বাহী কার্যক্রম পরিচালনার নিমিত্তে সুপ্রিম কোর্ট তার পরামর্শমূলক এখতিয়ার প্রয়োগ করে একটা শপথ গ্রহণের পারমিশন তাদেরকে দিয়েছে। জি, ইট ওয়াজ এ মেয়র পারমিশন টু ফর্ম এ গভর্নমেন্ট। সেটা ওথ বা শপথ দেওয়ার পারমিশন। আপনার দরজাটা তো চিনতে হবে, কোন দরজা দিয়ে আপনি ঢুকলেন। আপনার দরজা তো সিংহদ্বার নয়, আপনার দরজা কিন্তু খুব ছোট দরজা।
ফলে ছোট দরজা দিয়ে ঢুকলে আচরণটাও ছোটভাবেই করতে হবে, কিন্তু আমরা দেখছি যে আমাদের করিডোর দিয়ে দিয়ে দেওয়ার মতো মেজর ডিসিশন কিন্তু চলে আসতেছে। এবং আপনি দেখেন যে অভ্যুত্থানের স্পিরিটের কথা যেটি বলা হয়, অভ্যুত্থানের স্পিরিটের তো আমি বলবো যে সব পলিটিক্যাল পার্টি স্বীকার করবে ছাত্ররা মেজর পার্ট ছিল, শিক্ষকরা এখানে একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল। তাহলে শিক্ষা সংস্কার কমিশন কেন হলো না? এই দেশ কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন কেন হলো না? এই প্রশ্ন তো উঠতেই পারে, কিন্তু তারা ফোকাস করেছেন সেই জায়গাগুলোতে যেই জায়গাগুলোতে তাদের নিউ লিবারাল ইকোনমিক এজেন্ডা যেটা, সেইটা যাতে কি করে ইমপ্লিমেন্ট করা যায়। এবং এই নিউ লিবারাল ইকোনমি এবং যে জিও পলিটিক্সকে তারা এখানে প্রমোট করছেন, সেই এজেন্ডায় সবকিছু সাজানো। আমরা এটা করিডোরের আলোচনা থেকে বুঝতে পারি। তাতে কি ফলাফল ভালো হবে নাকি ফলাফল আমাদের এইটা যেহেতু তারা পলিটিক্যাল পার্টিগুলোকে ওইভাবে আমলে নেয় নাই, এক ধরনের সিম্বলিক অ্যাপ্রোচ তারা করেছে যে আমাদের মধ্যে অনেক ঐক্যমত্য আছে। ঐক্যমত্য একটা জায়গায় আছে, সেটা হলো আর্লি ইলেকশন। আর কোন জায়গায় না, আর্লি ইলেকশনের ক্ষেত্রে তো সকল রাজনৈতিক দল একমত না। না, এখন আপনি দেখেন পত্রিকার ভাষা দেখেন, কেউ কিন্তু বলছে না যে আমরা এখন কিন্তু শর্ত দিচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা ঐক্যমত্যের জায়গা দেখতে হবে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, আপনি 100 জনকে একমত করতে পারবেন না। মেজরিটি পলিটিক্যাল পার্টি কি চায়? মেজরিটি পলিটিক্যাল পার্টি তারা আর্লি ইলেকশন ডিমান্ড করে এবং সেই কারণে রোড ম্যাপের কথা বলে, সুনির্দিষ্ট তারিখের কথা বলে। এই কারণে যে একটা রাজনৈতিক এখতিয়ার সম্পন্ন একটা লেজিটিমেট গভর্নমেন্ট যাতে থাকে এবং তারা বড় ধরনের সংস্কার, বড় ধরনের আজান তারিক ভাই, এই আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের একটা প্রসঙ্গ নিয়ে আপনার কাছে একটা প্রশ্ন রাখি, যে এরকম একটা অবস্থা জনগণের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে যে বিএনপি যখনই বিচার বা সংস্কার বা নির্বাচনের প্রসঙ্গ বলে, বিশেষ করে নির্বাচন ইস্যুতে, তখনই বলা হয় যে বিএনপি নির্বাচনের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে, অথবা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হচ্ছে, নির্বাচন তারা চায় এবং এই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করার জন্য গণঅভ্যুত্থান হয়নি। এটা কি খুব সচেতনভাবে করা হলো বা করা হচ্ছে? না না, এটা তো এক ধরনের হীনমন্যতার জায়গা থেকে বলা হচ্ছে। পলিটিক্যাল পার্টি ইলেকশন ডিমান্ড করবে, এটা তার হলো সহজাত ডিমান্ড। মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, সেক্ষেত্রে দলীয় গণতন্ত্রে সেক্ষেত্রে বিএনপি সম্পর্কে যারা এই আলোচনাটা করছেন, তারা বলছেন যে আসলে বিএনপি সেই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটকে ভুলে যাচ্ছে কিনা, এই প্রসঙ্গটা সামনে এনে তারা বলছে। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট একটা জায়গায় গিয়ে সেই জায়গায় গিয়েছে ভোটের অধিকার ফেরত পাওয়া। শুধুমাত্র কোটা সংস্কারই গণঅভ্যুত্থানের জায়গা ছিল না। ভোটের অধিকার, যে মানুষ ভোট দিতে পারে নাই, তারা ভোট দেওয়ার জন্য মরিয়া হয়ে আছে, তাহলে সেই জায়গাটা তো হলো না। আমরা আমাদের আইন ব্যবস্থার কথা দেখেন, আমাদের রাষ্ট্রের অবস্থাটা হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের মতো, খুবই জরাজীর্ণ, বিপজ্জনক, কিন্তু বারবার সংস্কারের জন্য অল্প কিছু টাকা আসে, কিন্তু আসল কাজটা হয় না। তাহলে এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসকে রিজলভ করতে হলে আমাদের অন্তর্বর্তী সরকারের মাথায় যে ডিপলিটিক্যালাইজেশন ঢুকে আছে, বিরাজনীতিকরণের ধারণা, এই জায়গা থেকে তাদের বেরিয়ে আসতে হবে এবং পলিটিক্যাল পার্টিগুলোকে শ্রদ্ধার জায়গায় কার্যকরীভাবে নিতে হবে। এবং সেই জন্য মেজরিটি পলিটিক্যাল পার্টি যেটা চায়, এটাই হলো এখনকার জনগণের ডিমান্ড। জি, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আপনার কাছে আসতে চাই কয়েকটি প্রশ্ন। সেটি হচ্ছে যেটি ভাই যেখানে শেষ করলেন, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, এখনো আপনারাও কিন্তু বেশ কয়েকবার বলেছেন বিরাজনীতির প্রসঙ্গ, মাইনাস থিওরির সেই প্রসঙ্গ বলেছেন। এখনো কি ওই জায়গাগুলো আপনাদের আলোচনায় বা উপলব্ধিতে বা এরকম কোনো অবস্থা দৃশ্যমান দেখছেন? না, এটা তো অ্যাডভোকেট সাহেব যথার্থই বলেছেন। যে কথাগুলো এর আগেও আমি আপনার এখানেও বলছি, বিভিন্ন জায়গায় বলতেছি, যে সেই একই প্রক্রিয়াই তো চলতেছে। আর এটা তো ঠিক, তারা বলতেছে সংস্কার, কি সংস্কার করতে চান? রাজনীতি, প্রশাসন, সবকিছু। অর্থাৎ যে জায়গায় রাজনীতিবিদদের এবং রাজনৈতিক দলগুলোকে দেখা যেতে তারা হেয় প্রতিপন্ন করতে চায়, রাজনীতিবিদের চরিত্র হনন করতে চায়, এইটা তো আর কোনো সংস্কারের পথ না। কথা হলো যে আপনি এটাকে বেটার জায়গায় নিতে চান, তার মানে একটু ভালো করেন, আপনি পরামর্শ দেন যেটা ভালোভাবে কিভাবে হবে, কিন্তু ওইটা ধ্বংস করে দিয়ে আপনি কি করতে চান, এটা তো তার মানে ওইটাই যে আপনি বিরাজনীতিকরণের দিকে যাচ্ছেন। এখানে তো একটা কথা পরিষ্কার, যে আমরা বলি বা না বলি, যে কথা যা দেখেন, আওয়ামী লীগ যেটা ক্ষমতায় ছিল জোর করে, তারা প্রতিবেশীর চাপে অনেক সিদ্ধান্ত নিছে, বাধ্য হয়েছে, অনেক চুক্তি করেছে, অনেক, ওই তো বললাম সিদ্ধান্ত বলি বা চুক্তি বলি। তাহলে এই সরকারও কি তাই করছে? এখন যদি এই প্রশ্নটা আসে যে এই সরকারও কি তাই করছে, আজকে তো পরিষ্কার, আজকে এই সরকারের কাছে ওরাও তো সরকারের পার্ট,
ছাত্ররা যারা আছে কিন্তু সেটা তো তারা স্বীকার করে না, না স্বীকার করা বা না করা না, বাস্তবতা যেটা, তার তো প্রতিনিধি আছে সেখানে, তাই না? দেখেন যেটা অস্বীকার করার কোনো জো নাই। দেখেন তারা সরকারে আছে, আবার একই জায়গায় দেখা গেল যে হামিদ সাহেব চলে গেল আগের দিন, হামিদ সাহেব আগের দিন চলে গেল, তাহলে এই সরকার জানে না? এটা কি ওই চাপরাশি বা ওই যে সেপাই দায়িত্ব? আজকে আমরা দুইটাকে বহিষ্কার করে দিলাম, একটা সাবেক রাষ্ট্রপতি, তার এমন সব কিছু, তার গান মান আছে, তার সব কিছু আছে, সারাক্ষণ সে একটা ইস্যের মধ্যে থাকে, এয়ারপোর্ট দিয়ে সে গেল, এটা তো একেবারে প্রধান উপদেষ্টা সহ সবাই জানে। একদিক দিয়ে আপনি তাকে যাইতে দিলেন, আবার পরের দিক দিয়ে এদেরকে বললেন আন্দোলন করো, আবার তারপরে এটা কর, তার মানে এগুলো কি? আমার কথা হলো যে আজকের ছাত্ররা যদি এটার পার্টি হয়, তাহলে আজকে ছাত্ররাই বা একটা বিষয়ের জন্য আন্দোলন করে তারপর সেটা আদায় করতে হবে কেন? তার মানে এটা কি করতে, তার মানে কি সরকার জেনে শুনে করতেছে, নাকি আজকে ক্রাইসিসের মধ্যে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করতেছে? আজকে কোনটা বুঝবো? আমরা তো এই জন্য বলতেছি দেশটাকে আর ক্রাইসিসের মধ্যে ঠেলে দিয়ে না। ক্রাইসিস যদি হয় মানে সেটা না হোক, সেটা আমরা প্রত্যাশা করি। ক্রাইসিস হলে কার লাভ? লাভবান হবে কে? লাভবান যারা হওয়ার তারাই হবে, লাভবান যারা হওয়ার তারাই হবে। আগে এর আগে যে ফ্যাসিবাদ আসলো, সে কার লাভবানের জন্য কাজ করছে? সে তো জনগণের জন্য লাভবানের জন্য কাজ করে নাই। আজকের এই সরকারকে তো আমরা আনলাম যে জনগণের লাভবানের জন্য, যেটা অ্যাডভোকেট সাহেব বললো যে আজকে এই সরকারের তো এটা সোজা কথা যে আসছেই তার একটা লিমিটেড কাজ করার জন্য। আজকে সে এত ওয়াইড করে কেন করে ফেললো? সে এটা তো তারই না, কাজ না। আমরা তো এই কথাটা বারবার বলতে, সরকার যখন কোনো না কোনো পক্ষ থেকে সমর্থন পাবে তখন তো সে সমর্থন ব্যাপার না, আপনার এখতিয়ারই নাই। কোনো এখতিয়ার নাই। আপনার সমর্থন দিবে কিসের ভিত্তিতে সমর্থন দিবে? আজকে মনে করেন একটা দল সমর্থন দিল, ধরেন ছাত্ররাই সমর্থন দিল, এই ছাত্রদের এই সমর্থনের পেছনে জনগণের কি সমর্থন আছে? বা আমি দিলাম, এটার পেছনে জনগণের কি সমর্থন আছে? আজকে তারপরে তো আমি মনে করি যে তারা যে একটা কাজে যে করিডোরের কথা করতেছে, আমি একটা রাজনৈতিক কর্মী হিসাবে বা এই দেশে একটা মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি যে একটা ইলেকটেড গভর্নমেন্টও এই চুক্তি করতে পারে না, এটা দিতে পারে না। এটার জন্য তাকে রেফারেন্ডামে যেতে হবে। এটা একটা বেসিক যে আমার স্বাধীনতার সাথে এটা সম্পৃক্ত। তো সেই জায়গায় খেলোভাবে তারা বলতেছে, একজন বলে না এইটা এখনো চূড়ান্ত হয়নি, ও বাবা চূড়ান্ত করে তারপর ওনারা আলোচনা করবে, এটা তো হইতে পারে না। একটা দেশের এই জন্য তো তাদেরকে এইখানে রাষ্ট্র ক্ষমতায় আনা হয় না বা বসানো হয় নাই। তাহলে ওই ফ্যাসিস্টের থেকে এটা পার্থক্যটা কি হলো? আমরা আগেও যখন বলছি নির্বাচনের কথা, তখনও শেখ হাসিনা বলছে নির্বাচন কেন দিব, ওই তারেক এসে দেশ চালাবে এইটার জন্য। এখনো আবার যখন নির্বাচনের কথা বলি, এই বিএনপি ক্ষমতায় আনার জন্য কি আমরা পরিবর্তন হয়েছে? তাহলে কি তাদেরকে রাখার জন্য, যাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই, বিগত আন্দোলনের সাথে দুই একজন ছাড়া কারো কোনো সম্পর্ক নাই? আজকে এটা বললে তো আপনি চেয়ারে বসে গেলেন, এখন আপনি এখানে বসতেন, তার মানে কি এই চেয়ারে বসে আপনি যাচ্ছে তাই করতে পারবেন? নিশ্চয়ই না সালাম ভাই। এবং সেটি আরেকটি আমাদের আব্দুল হান্নান মাসুদ বলছিলেন যে তিনি এনসিপিতে আছেন, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসাবে, যে তৃণমূলে বিএনপির অবস্থান নিয়ে তার একটা প্রশ্ন ছিল এবং তিনি যে একবার হামলার শিকার হলেন সেই প্রসঙ্গটি নিয়েও তিনি আলোচনা করেছেন। এই বিষয়ে কি বলবেন? না, এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। আর এটা বলতে একটা বিচ্ছিন্ন ঘটনা। একটা হলো যে এটার জন্য দলের পক্ষ থেকেও বলা হয়েছে এবং আমরা ও নিজেও যেটা বলবো সে নিজেও জানে। এবং এগুলো তো শোনেন, তাহলে তো আইন আদালত কোর্ট কাছারি পুলিশ থাকবে না। অন্যায় অপরাধ যে কোনো জায়গায় হইতে পারে। আর কথা হলো যে আমি সেটাকে করতেছি কিনা, সাপোর্ট করতেছি কিনা সেটাকে দেখতে হবে। আমরা তো সেটা চাইনি, আমরা চাইও না সেটা। এটা হলো একটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু আমরা যেটা বলতেছি যে আজকে দেখেন যেটা এই সরকার কি করতো, যে বললাম একটা যে হামিদ সাহেবেরটা, আবার আরেকটা দেখেন এর আগেও যেটা হয়েছে, যে এর আগে প্রামাণ্য একটা চিত্র হলো, ছবি হলো শেখ মুজিবের চরিত্রে যে অভিনয় করছে তারে আপনি ধিক্কার দিলেন, আর শেখ মুজিবের বউর জায়গায় যে অভিনয় করছে তারে নিয়ে আপনি উপদেষ্টা বানাইলেন, অর্থাৎ তার জামাইকে বানাইলেন। তার মানেটা কি? তার মানে তো এইটাও স্বেচ্ছাচারিতা, অর্থাৎ এটা স্বেচ্ছাচারিতা। আপনার ইচ্ছা হলো আপনার তাহলে এটা কি আপনি আলোচনা করছেন রাজনৈতিক দলগুলোর সাথে বা ছাত্রদের সাথে? কার সাথে কথা বলছেন? আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। আজকে আপনি গ্যাসের দাম বাড়ায় দিতেছেন,
আজকে আপনি বিভিন্ন কিছু, এইটার জন্য তো এই সরকার না। জি, আব্দুল সালাম এই ভাই। জন্য এই বিষয়গুলো, এই জন্যই বলবো যে আরেকটা যে কথাটা আপনি বলছেন আমি একটু বলি, জি। যেটা এটা আমি জানি না সৌরভ ভাই তাদের পত্রিকায় লিখছে কিনা বা বলছে কিনা, যে যার যার মতো রাজনৈতিক দলগুলো সংস্কার চাই, এটা কথাটা ঠিক না। আমরা সংস্কার এটি একটা ফোরামে বা কনফারেন্সে আলোচনা হয়েছে এবং এইভাবেই এটা যদি কেউ বলে থাকে এটা ঠিক না। আমি এই জন্যই বলতেছি যে দেখেন, আমরা সংস্কার চাইছি কিন্তু ফ্যাসিবাদ থাকাকালীন, এবং আমরা আমাদের সংস্কারটা রবিবারে আলোচনা হয়েছে, গত সোমবারে আমি সেটাই বলতে, যদি কেউ বলে থাকে এটা রং বলতে, এবং আমাদের যে চাওয়াটা, সেই চাওয়াটা কিন্তু শুধু বিএনপির চাওয়া না। আজকে যে 31 দফাটা হয়েছে সেটা আন্দোলনকারী সকল ইভেন জামাত, তাদের সাথেও কিন্তু মত বিনিময় করা হয়েছে এই 31 দফা নিয়ে। কিন্তু জামাতের সাথে তো এখন আপনাদের বিস্তর যোজন দূরত্ব হইতেই পারে, সেটা হইতে পারে, কিন্তু আমার কথা হলো যে আজকে টার্গেটটা কি, আমার সাথে আপনার দূরত্ব হইলো বলে কি রাষ্ট্রীয় যে আছে সেটা পরিবর্তন হয়ে যাবে নাকি? সেটা তো পরিবর্তন, সেটার জন্য কি আজকে কেয়ারটেকার গভর্নমেন্টের ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে? যে জামাত বলতেছে এই জন্য আমি শুনলাম না, বা বিএনপি বলতেছে আমি যেন শুনলাম, নো। তার তো গাইডলাইনের মধ্যেই চলতে হবে, তার ডিরেকশনের মধ্যে, তার ডিরেকশনে এসে চলতে হবে। জি, আব্দুল সালাম ভাই অসংখ্য ধন্যবাদ। আরো আলোচনা শুনবো আপনার কাছ থেকে। আমরা একটু আব্দুল হান্নান মাসুদ আসতে চাই। এই যে এই প্রসঙ্গটি আমাদের দুইজন আলোচকই বললো যে এনসিপি সরকারের অংশ এবং আপনাদের প্রতিনিধি আছে, এটা তাদের বলার একটা জোরালো যুক্তি। তো সেই জায়গা থেকে সরকারকে এই যে প্রোঅ্যাক্টিভের প্রসঙ্গ বা রিয়াকশন ভিত্তিক কাজ করছে আমাদের স্যার বললেন, তো সেই প্রসঙ্গ ধরে সরকারকে তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া, সবসময় আন্দোলন করে ধরিয়ে দিতে হবে ব্যাপারটা তো এরকমও না। আলাপ আলোচনা করে, আপনাদের প্রতিনিধি আছে তাদের সাথে তো আপনার প্রতিনিয়ত যোগাযোগ নিশ্চয়ই আছে, আমরা যেটা ধারণা করি। তো সেই প্রসঙ্গ ধরে আপনারা আসলে সরকারকে ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে সহযোগিতা করার প্রসঙ্গেও কি খুব একটা বেশি ভালো অবস্থানে আছেন, নাকি সরকারও আপনাদের কথা শুনে না? দেখেন হচ্ছে, প্রথমে আব্দুল সালাম ভাই ওনার দীর্ঘ সময়ের আমার খুব পছন্দের রাজনীতিবিদ, ভাইকে একটা বিষয় যে হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, আসলে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে কিন্তু 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত বিএনপির অন্তর্কোণ দলের প্রায় 100 জন নিহত হয়েছে। প্রত্যেকটা বিচ্ছিন্ন ঘটনার মধ্যে 51 জন। আচ্ছা, যাই হোক, আমি আরেকটাতে দেখলাম যে 117 জন, এক এক জায়গায় এক একটা দেখছি, আরেকটাতে দেখলাম 27 জন, সেই অনুযায়ী বলছি। বিচ্ছিন্ন ঘটনা বলে যদি এড়িয়ে যান, তাহলে ওই আওয়ামী লীগের সময়কার যখন বলছিল যে হচ্ছে আপনার গায়েশ্বরচন্দ্র রায়ের উপর যখন হচ্ছে পুলিশের একটা কনস্টেবল হামলা করছিল, তখন বলছিল যে হচ্ছে এটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, আমরা চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। এরকম ভাবে বলে অ্যাভয়েড করতে গেলে এগুলো বাড়তে থাকবে, আসলেই বাড়তে থাকবে। আমরা খুব সুন্দরভাবে রাজনীতি করতে পারবো না, আমাদেরকে সেই স্পেসটা আপনাদের দিতে হবে। আমরা যদি হচ্ছে, আপনি আমার উপর একবার হামলা হওয়ার পর বিচ্ছিন্ন ঘটনা বলছেন, আমাকে বলছেন যে হচ্ছে আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা নিজেরা মামলা দিব এদের বিরুদ্ধে, তুমি এই ব্যাপারটা থাকে, আমার সাথে সরাসরি কথা বলেছিলেন নেতারা, আমি আস্থা রাখছিলাম, কিন্তু আজ পর্যন্ত তাদেরকে একজনকে বহিষ্কারও করা হয় না, কোনো মামলা তো দলের পক্ষ থেকে দেওয়া হয় না। আমি আশা করি যে আব্দুল সালাম ভাই তাদের দলীয় ফোরামে এটা নিয়ে আলোচনা করবে, যে হচ্ছে হান্নান মাসুদের উপর ভিডিও সহ আছে কারা হামলা করছে, কি নিয়ে হামলা করছে, লাঠি সোটা, দা বটি এগুলো নিয়ে হামলা করছে। তো এত কিছু থাকার পরও দল হিসেবে আমরা তো রাজনৈতিক একটা বিষয়, আমি চাই নাই যে হচ্ছে বিএনপির সাথে আমরা মামলা হামলায় জড়াই, সেই দায়িত্বটা ওনারা পালন করবেন কিনা এটা বলবেন। আর পাশাপাশি হচ্ছে বিষয়টা জানালাম, আমি আরেকবার গেলেও হামলার শিকার হতে পারি। ধরুন হচ্ছে আপনার অনেক কথা বলা হয় যে আমার পাশে একটা পিচ্ছি ছেলে ছিল, ক্লাস 9-এ পড়ে, বর্তমানে ক্লাস 9-এ পড়ে, তাকে নিয়ে দেখানো হচ্ছে ছাত্রলীগ নেতাকে নিয়ে হান্নান মাসুদ প্রোগ্রাম করতে যায়। ছেলেটা ক্লাস 9-এ পড়ে, হাই স্কুল, একটা হাই স্কুলের, তো ওকে ছাত্রলীগ নেতা মানে আমার সাথে আছে কোন, আমার উপর হামলা করা জায়েজ হয়ে গিয়েছে। মানে তো এরকম ঘটনাগুলো যদি বারবার ঘটতে থাকে তাহলে আসলে আমরা কোনো স্পেস পাবো না। আমাদেরকে আরেকবার গেলে হামলা করবে, রুখে দিবে প্রতিনিয়তই। আমার কোনো একজন ব্যক্তি যদি আমার পক্ষে কাজ করে, তাকে ফোন দিয়ে ধমক দেওয়া হচ্ছে, কেন কাজ করে, কালকে এলাকায় যেতে দিও না, বাজারের দোকান বন্ধ করে। মানে আওয়ামী লীগ যা করতেছিল একই ধরনের কাজ যদি করতে থাকে তাহলে তো এই পরিবেশের জন্য তো আর অভ্যুত্থান হয় নাই। এই জায়গাটা দলীয় জায়গা থেকে অন্তত যে বিষয়গুলো মিডিয়াতে আসে, এইভাবে কঠিনভাবে আসে, সেগুলাতেই যদি অ্যাকশন নিতে এত সমস্যা হয়, তাহলে বাকিগুলোর কি অবস্থা? আমার বিষয়টা তো সারা দেশেই একটা আলোড়ন সৃষ্টি করেছে, তারপরে কোনো ধরনের অ্যাকশনে যাওয়া হয়নি। এনসিপি সরকারের অংশ কিনা এই জায়গায় আমরা প্রশ্নের উত্তর দিতে হয় না। মানে এই বিষয়টা হচ্ছে বারবার আপনি যতই বিষয় হোক, মানে হচ্ছে জোর করে সরকারের সাথে
রাখতেই হবে এনসিপি। না, আপনাদের প্রতিনিধি আছে, যারা বলেন তারা তো সেই জায়গা থেকেই বলেন। এনসিপির কোনো প্রতিনিধি সরকারের নেই। গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারের যারা ছিলেন সেখান থেকে একজন বের হয়ে এসে এনসিপির দায়িত্ব ভার গ্রহণ করছে। এটা আলাদা করা খুব কঠিন না ভাই? অবশ্যই ইয়ে করতে হবে, তাহলে তো প্রত্যেকটা বিষয়ে যা মির্জা ফখরুল ইসলাম স্যারের দুজন বন্ধু আছে, বলছে যে আমাদের দুইজন আছে, আরো সদস্য বাড়াইতে হবে, ছাত্র প্রতিনিধি আছে, মির্জা ফখরুল ইসলাম স্যারের দুইজন বন্ধু আছেন, তাহলে কি এরা বিএনপির প্রতিনিধি হয়ে গেছেন? ওয়াহিদুদ্দিন আহমদ স্যার, সালাউদ্দিন আহমদ স্যার ওনার বন্ধু ডিরেক্টলি হয়ে গেছেন। এভাবে বলা যায় না আসলে। আচ্ছা, যদি আমার দলেরই সদস্য থাকতো বা ওরা কোনো রাজনৈতিক দলের সদস্য থাকতো বা রাজনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থাকতো, তাহলে আপনি এই কথা বারবার বলতে পারতেন। এবার বারবার মূলত হচ্ছে সরকারের যতই দোষ হয়, নাম আসে ওই যে এনসিপির প্রতিনিধি আছে কে কে, আসিফ মাহমুদ, মাহফুজ আলম, সুতরাং এদেরকে ধুয়ে দাও। না, দোষের জায়গাটার ধরনটা এরকম, মানে দোষের জায়গা না, আনান মাসুদ, দোষের জায়গাটার ধরন বা অভিযোগের প্রেক্ষাপটটা এরকম যে আসলে এনসিপি কে রাজনৈতিকভাবে ম্যাচিউর করার জন্য যা যা করা দরকার সবগুলোই করা হচ্ছে। এটা তো ধারণা, কই আমি তো দেখি নাই যে আমাকে ম্যাচিউর করার জন্য আমাকে কোনো ধরনের প্রশাসনিক কোনো ধরনের হেল্প আমাকে করা হচ্ছে কোথাও। আমি তো দেখছি যে হচ্ছে পুলিশের উপর হামলা করার পরেও বিএনপির বিরুদ্ধে পুলিশ মামলা দিতে ভয় পাই না এখন। গতকালকে আমার এলাকায় এমন একটা ঘটনা ঘটছে, পুলিশের উপর হামলা করছে, পুলিশের এসআই বলতেছে ভাই আমি আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমি কি করবো, বিএনপির বিরুদ্ধে মামলা দিয়ে এখন কি আমি বিপদে পড়বো। ওরা একটা ইন্টিজিং এর কেস নিয়ে দুইটা ছেলেকে, আর পাশাপাশি হচ্ছে ওরা ছাত্রলীগও করতো, এক ছাত্রলীগ, ওদেরকে ধরে নিয়ে আসছে। বিএনপির কথা হচ্ছে ওদেরকে আমাদের হাতে ছেড়ে দেন, আমরা পিটাবো। পুলিশ নিয়ে আসতেছিল, তখন ওদের গাড়ি আটকেছে, সেই সময় পুলিশের উপর হামলা হয়েছে। এটা নিয়ে পুলিশ পড়া হচ্ছে, এই মামলাটা দিতে ভয় পেয়েছে আর কি। তো আপনার বাস্তবতা একেবারে এই জায়গায়, সারা দেশে ঘুরে আসেন, আমি কথা দিচ্ছি আপনি কোথাও এর বাইরে কোনো অবস্থা পাবেন না। এর মেইন দায় আমি বিএনপিকে দিচ্ছি না, আমার এর মেইন দায় হচ্ছে সরকারের, প্রশাসনের, স্বরাষ্ট্র উপদেষ্টার। উনি পুলিশের উপরে এই কনফিডেন্স দিতেই পারেন নাই যে হচ্ছে পুলিশ এটা করতে পারবে। আমরা বারবার বলছি হচ্ছে ঠিক আছে সাদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, তো এটা তো হচ্ছে বিএনপি তো একটা অ্যাকশন নিচ্ছে, তাদেরকে বহিষ্কার করতেছে, বাকি দায়িত্বটাকে পালন করবে। বিএনপি কিন্তু বলছে যে কয়েকবার, মানে নিশ্চয়ই আমি আমার মনে আছে যে বিএনপির মহাসচিব, আমরা গণমাধ্যমে পড়েছি, সেটা হচ্ছে যে বিএনপির কেউ যদি আইন বিরুদ্ধ কোনো কাজ করে থাকে সেটা আইন শৃঙ্খলা বাহিনীকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য বলছে। আমি একটু শেষ করি, মানে হচ্ছে এই দায়িত্বটা কে নিবে? বিএনপি বহিষ্কার করার পরে দায়িত্বটা প্রশাসনের নিতে হবে। হ্যাঁ সাদাবাজি হচ্ছে, বিএনপি বহিষ্কার করছে, আমি তাকে অ্যারেস্ট করে ঢুকে ফেলি, সেটা পারতেছে না। এটা না পারার আবার কিছু কারণও আছে। কারণ হচ্ছে দল থেকে বহিষ্কার করা হয়, তারপর হচ্ছে জেলা নেতা হচ্ছে তাকে সাপোর্ট দেয়, গিয়ে এসপি কে ধমক দেয় যে ওরা ধরলে তোমার খবর আছে। একেবারে এই ধরনের ঘটনাগুলাই ঘটে। ওই যে আমি একটা উদাহরণ দিলাম যে বহিষ্কার করছে, ঠিক আছে, কাগজে কলমে বহিষ্কৃত, কিন্তু সকল মিছিল মিটিং এ আছে, সকল জায়গায় আছে। এই জায়গাগুলো আসলে একেবারে আলাদা করতে হবে। বিএনপি বলেন, জামাত বলেন, আমরা বলি এনসিপি, যদি আমাদেরও এরকম হয় যে ডিরেক্ট বহিষ্কার হবে তাকে সকল কার্যক্রম থেকে দূরে রাখতে হবে এবং একটা ওয়াচডগও তৈরি করতে হবে, কেউ যেন তাকে সাপোর্টও না দিতে পারে। সে আবার দলীয় কার্যক্রমে কিভাবে যায় বহিষ্কৃত নেতারা মিছিল নিয়ে, সাংগঠনিক সফর আসলে তারা তো যাচ্ছে এরকম। পাশাপাশি হচ্ছে আরো দুই একটা কথা, এখানে অনেকগুলো কথা আসছে, একটু বলতে দিতে হবে। এই সরকারকে নির্বাহী দায়িত্ব দেওয়া হয়েছে, এই সরকারকে শুধুমাত্র ইলেকশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় না যে ইলেকশন করে দিবেন। এই সরকারটা একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আসছে, তো গতানুগতিক তত্ত্বাবধায়ক সরকার না। এই সরকারকে সময় দিতে আমরা প্রস্তুত, তবে সবাই মিলে আলাপ আলোচনার একটা নির্দিষ্ট সময় তৈরি করে আমার মনে হয় দেয়াটা এখন ঠিক। রাজনৈতিক দলগুলো সেই উদ্যোগ নেওয়া উচিত এবং ঐক্যমতে যে আর্লি ইলেকশনের চাইতে ঐক্যমত ব্যাপারটা হচ্ছে মৌলিক সংস্কার কি কি হবে সেটা। আপনার রাজনৈতিক দলের চাপে পড়ে, ওই যে সরকারকে বলা হয়েছে ভাই যে প্রোঅ্যাক্টিভনেস নাই, সরকার নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, সরকার নিজ থেকে কোনো অ্যারেস্ট করতেছে না, সরকার নিজ থেকে কিছুই করতেছে না। যখন চাপে পড়ে তখন কোথাও ধরুন হচ্ছে ছাত্রদল বা হচ্ছে আমরা ধরে একটা আওয়ামী লীগকে ধরলাম, তখন যে পুলিশ গিয়ে ধরে নিয়ে আসে। নিশ্চয়ই আমরা চাই যে সরকার প্রোঅ্যাক্টিভ মডেলে কাজ করবে। জি আহলান মাসুদ, আমরা পরবর্তী পর্যায়ে বাকি আলোচনা করব। দর্শকদের ধন্যবাদ। সাদাত হোসেন সেলিম, আসতে চাই তৃণমূলে, যেটি আহলান মাসুদ বলছিলেন যে তৃণমূলের রাজনীতির নামে কি হচ্ছে? তৃণমূলের রাজনীতির নামে রাজনীতি হচ্ছে, তৃণমূল সংগঠিত হচ্ছে আগামী নির্বাচনের জন্য। আপনার এই তিলকে তাল করে বিএনপি বিরুদ্ধে এক ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি সারা দেশে যত চাঁদাবাজি করেছে তা আপনার এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যে 7 মাসে 322 কোটি টাকা নিয়ে সুইজারল্যান্ড চলে গেছে, ওই হিসাব করলে হবে না। আর একজন যে দরবেশ, ওই দরবেশ 400 কোটি টাকা, 400 আর 300 722 কোটি টাকা বিএনপি সারা দেশে চাঁদাবাজি করে নেই। প্রথম 2-4 দিন শূন্যস্থান ছিল, পরবর্তীকালে এগুলো একটা প্রশাসনিক শৃঙ্খলার মধ্যে আসছে। এটা তিলকে তাল করা এবং বিএনপি এক ধরনের আপনার মানে নিন্দা করার জন্য অথবা জনগণের চোখে হেয় করার জন্য এই ধরনের কাজ করছে। আমি আপনার অ্যাডভোকেট সাহেবের সাথে সম্পূর্ণ একমত যে এই সরকারের সীমাবদ্ধতা আছে,
এই সরকার চাইলেই যা ইচ্ছা তা করতে পারবে না। এটা শুধুমাত্র রুটিন কাজগুলো করতে পারবে এবং নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে। আর তারা করিডোর দিচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা চট্টগ্রামে গিয়ে, চট্টগ্রাম 30 বছর আগে চট্টগ্রাম নিউ মরিন কন্টেইনার টার্মিনাল নির্মিত হয়েছে 700 কোটি টাকা ব্যয়ে, 3,500 কোটি টাকা ব্যয় করে চিটাগং পোর্ট সেখানে আপনার যন্ত্রপাতি দিয়েছে, 2000-এর মতো শ্রমিক কর্মচারী সেখানে কাজ করছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয়বর্ধক একটা প্রতিষ্ঠান। সেইটা বিগত সরকারের আমলে আপনার শেখ হাসিনার মেয়ের জামাই যখন দুবাইতে জেলে ছিল তখন ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট ওয়ার্ল্ডকে একটা আপনার এজেন্সি দেওয়া হয়েছে যে নিউ মরিন কন্টেইনার টার্মিনালটাকে যদি দেওয়া হয় তাহলে শেখ হাসিনার মেয়ের জামাই সেখান থেকে ফেরত আসতে পারবে। এই সালমান এফ রহমান প্রজেক্টটা এখন আপনার ডিপি পোর্ট ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হচ্ছে এবং আজকে প্রধান উপদেষ্টা সেটা অনেকটা ঘোষণা করে আসছে। এখন G2G একটা দুবাই পোর্ট ওয়ার্ল্ড একটা সরকার নয়, বা দুবাই একটা সরকার নয়, আর অন্তর্বর্তীকালীন সরকারও একটা সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার কোনো সরকারের সাথে চুক্তি করতে হলে 3 বার চিন্তা করবে ওই সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা করতে হবে। এখন আমরা এই সরকারকে বসিয়েছি নির্বাচন করার জন্য, এই সরকার দেশে বিক্রি করে দিচ্ছে। তো সুতরাং এটা তো এই সরকারের কাজ নয়। আর যে সংস্কারের কথা বলছেন, অল্প সংস্কার না বেশি সংস্কার, আমরা এটা বুঝতে একেবারেই অক্ষম। আপনার 166টা যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইলো জেলা প্রশাসককে আপনার জেলা কমিশনার পদে পদায়ন করা। তো আমরা তো হাসতে হাসতে শেষ। আরে ভাই, জেলা প্রশাসক বানাবেন না জেলা কাউন্সিলর বানাবেন না জেলা কি মানে রাজা বানাবেন, এটা তো প্রশাসনের সিদ্ধান্ত হয়েছে। এটার জন্য তো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। মৌলিক যে বিষয়গুলো 110টার মতো বিষয়ে আমরা রাজনৈতিক দলগুলো একমত হয়েছি। যে এই বিষয়গুলোর সাথে আমরা একমত হতে পারি না সেটা হলো যে আপনার ধরেন বলেছে যে স্পিকার হবে সরকারি দলের, ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের, মানে প্রত্যেকদিন সংসদে সকাল বিকাল মারামারি হবে। আমরা বললাম যে না, আপনার স্পিকার ডেপুটি স্পিকার অবশ্যই সরকারি দলের হবে, তবে 2 জন ডেপুটি স্পিকার, 1 জন সরকারি দলের, 1 জন বিরোধী দল, আমরা এটা সমর্থন করব। এই ধরনের অনেকগুলো কথা আছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তবে তাদেরকে আমরা একটা কথা বলেছি, আপনারা আলোচনা করেন, যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথে ছিল তাদের সাথে আলোচনা করেন, আপনারা এনসিপির সাথে আলোচনা করেন, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু প্রতিদিন যে 1 ডজন করে প্রতি সপ্তাহে ডজন যে আপনার রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছে, দয়া করে তাদের সাথে আলোচনা আপনারা বসবেন না। এখন দেখি যে খুঁজে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি গত 50 বছরে আমি এই দলের নাম শুনি নাই, এই দলের সাথেও আপনার এই বসতেছে, ঐক্যমত্য কমিশন বসতেছে। এবং তাদেরকে আমরা বললাম যে আপনারা যেটা মনে করতেছেন, আপনাদের অনেকের চিন্তা চেতনায় মনে হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনারা বাংলাদেশটাকে বদলে দেবেন। আপনারা এত উচ্চাকাঙ্ক্ষার মধ্যে যায়েন না, আপনারা একটু নিচে নেমে আপনারা জনগণের ভাষা বুঝে ওই প্রয়োজনীয় সংস্কারটাকে করেন। এবং আমরা বলেছি আপনাদের এই সংস্কারের জন্য নির্বাচন যেন প্রলম্বিত না হয়। আবার একটা কথা আপনাকে বলি, এনসিপি সরকারের একটা অংশ না, সরকারটা এনসিপির। কারণ প্রধান উপদেষ্টা তো প্রথম দিনে জনগণকে ছুড়ে ফেলে দিয়েছে। জনগণ ওনাকে বসিয়েছে কথা বলেন নাই, তিনি বলেছেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, তারা আমাদেরকে বসিয়েছেন। এবং আমি গতকালকে একটা জিনিস জেনেছি যে প্রতিটা মন্ত্রণালয়ে ছাত্রদের একজন করে প্রতিনিধি আছেন। কালকে একজনকে দেখলাম, বয়স হবে 22 বছরের বেশি হবে না, তিনি পরিচয় দিলেন যে তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি। আমি জিজ্ঞাসা করলাম যে কি কাজ করেন ভাই আপনার? বলে যে আমরা বিভিন্ন তথ্য আমরা সংগ্রহ করি এবং সেই তথ্য সরবরাহ করি। আমি তাহলে বললাম তো তাহলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এসবি, ডিবি, সিআইডি সব প্রতিষ্ঠানগুলো বাতিল করে দেওয়া দরকার। প্রত্যেকটা মন্ত্রণালয়ে ছাত্রদের একজন প্রতিনিধি আছে। এটা আবার ফেসবুক একজনের মাধ্যমে জানলাম যে রেল মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আছেন। তা ওই প্রতিনিধি রেলের তদবির, রেলের টেন্ডার, রেলের বদলি এগুলো নিয়ে আসে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন ছাত্র প্রতিনিধি আছে। তাহলে আপনি একটু শেষ করতে দেন। যদি এনসিপি সরকার না হয় তাহলে বন্ধের দিন রাত 10টা বাজে প্রধান উপদেষ্টার সামনে বসার সুযোগ কিভাবে পায় এনসিপি? কিভাবে পায় যদি এনসিপি সরকার না হয়? আমি সেদিন আমার মোবাইল আছে, আমি আউট অফ কিউরিসিটি 11টার সময় গিয়েছি, দেখেছি প্রশাসন সমস্ত ব্যবস্থা করতেছে তাদেরকে বসানোর জন্য, সংখ্যায় তারা খুব বেশি নয়। তাহলে আপনি এক দেশে 2 আইন করবেন কেন? একজনের জন্য আপনার ঠান্ডা বাতাস প্রবাহ করবেন, আরেকজনের জন্য গরম পানির জল ব্যবহার করবেন। সবচেয়ে বড় কথা, এই সরকারের কোনো ক্রাইসিস ম্যানেজার নাই। প্রত্যেকটা সরকারের একটা ক্রাইসিস ম্যানেজার থাকে। আপনার একটা ক্রাইসিস হলে 1 জন বা 2 জনের একটা ক্রাইসিস ম্যানেজার, তারা আলাপ আলোচনা করে করে। তাহলে যদি একজন ক্রাইসিস ম্যানেজার থাকতো তাহলে এত দাবি দেওয়া এত কিছু অঙ্কুরেই আপনার আলোচনা করে অনেক কিছু সমাধান করা যেত। সরকারের এজেন্ডাই হচ্ছে যে নির্বাচনটাকে প্রলম্বিত করে, এবং অনেকের মধ্যে ক্ষমতার মোহ জেগে গেছে। আপনার হুইসাল, সেলুয়েট, বাঁশি, পুলিশের গাড়ি
ইত্যাদির মধ্যে অনেক একদম মহান্বিত হয়ে গেছে জি, এবং সাদুল তারা হোসেন। কিন্তু ক্ষমতাকে যতদিন পারে ততদিন দীর্ঘায়িত করা যায় প্রকল্প নিচ্ছে। জি। কিন্তু আমরা বলছি যে কাট অফ টাইম ইজ ডিসেম্বরের পরে আমরা এই সরকারকে একদিনের জন্য আর ক্ষমতা দেখতে চাই না, এই জাতীয় ক্ষমতা দেখতে চাই না। সেলিম ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি অধ্যাপক আসিফ এম শাহান স্যার আপনার কাছে আসতে চাই যে সংস্কারের প্রস্তাবের যে দাবিগুলো নিয়ে যে অনৈক্য তৈরি হয়েছে সেটা নিয়ে আমার বড় ধরনের কোনো বিভেদ তৈরি হবে কিনা রাজনৈতিক দলগুলোর মধ্যে? ধন্যবাদ। আমি একটু এখানে গোড়া থেকে শুরু করি। প্রথমত আমি এই বক্তব্যের সাথে সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি যে এই সরকারকে শুধুমাত্র নির্বাচন করবার দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মানে খুব সামান্য, আমি জানি না কেন যে আমরা এটাকে একটা নর্মাল তত্ত্বাবধায়ক সরকারের মতো ট্রিট করার চেষ্টা করছি। এটা নর্মাল তত্ত্বাবধায়ক সরকার না। যে রুটিন কাজ বা পলিসি লেভেলের কাজ বা যেগুলোর কথা বলা হয়েছে, এইটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকার। জি, একটা গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের লেজিটিমেসি এই ইসে থেকে আসে না, সেটা আসে এই অভ্যুত্থানের জায়গা থেকে। এবং এটা খুব পরিষ্কারভাবে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটা দল যখন হচ্ছে গিয়ে এই বক্তব্যটা এসেছে যে সংস্কারের ব্যাপারটা এসেছে, কমিশনের বক্তব্যটা এসেছে, এই কমিশনের মিটিংয়ে কনসেনসাস কমিশনের ইস্যুতে প্রত্যেকটা রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। কোনো একটা রাজনৈতিক দল এই প্রশ্ন তোলেনি যে সরকারের সংস্কার করার অধিকার নেই। তা আপনি তো তাকে লেজিটিমেসি দিয়েছেন। তা আমি সেই লেজিটিমেসি দিয়ে এখন যদি আমি বলি যে এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে শুধুমাত্র নির্বাচন করা, দুটো কথা তো কন্ট্রাডিক্ট করছে, দুটো কথা তো একসাথে যাচ্ছে না। বৈধতার তো আবার রাজনৈতিক দলগুলো বলছে যে বৈধতার একটা লিমিট আছে। আমি আপনার কথা শুনে নির্বাচন করার জন্য যেটুকু সংস্কারের প্রয়োজন আপনারা ওইটুকু ওকে, আমরা কোন দেশটাকে বদলে দেওয়ার জন্য সরকারকে আমরা আপনার সময় কোনো কথা বলিনি। আমি একটু ওই কার্টেসিটা ডিজার্ভ করি, তো আমি আমারটা বলার জন্য যে জিনিসটা দরকার নির্বাচনের জন্য এইটা একটা দাবি হতে পারে, কিন্তু এগেইন আবারও বলছি, শুরু থেকে বক্তব্যটা কি ছিল যে ফ্যাসিজম অ্যাজ আ সিস্টেম যেন কামব্যাক না করে, একটা অথরিটেরিয়ান সিস্টেম। একটা বাংলাদেশে কি নির্বাচন একবারই হবে আর নির্বাচন হবে না ভবিষ্যতে? যদি আবার নির্বাচন হতে হয় তাহলে আরো তো এরপরও হবে। তাহলে নির্বাচন কমিশনের নিয়োগ সেটা যেন স্বচ্ছ পদ্ধতিতে হয়, সেখানে যেন কেউ হাত দিতে না পারে, সেটা নিশ্চিত করতে হবে। তাহলে সেইটা নির্বাচন জনিত সংস্কারের সাথে জড়িত, ঠিক কিনা? জি, আমার প্রধানমন্ত্রী বা হচ্ছে গিয়ে যিনি থাকবেন তিনি যাতে সরকারের ক্ষমতা কুক্ষিগত করতে না পারেন, কারণ এই কুক্ষিগত করার মাধ্যমেই আমরা দেখেছি বিচারপতিরা বয়স বাড়িয়ে, আমরা দেখেছি একটা ক্রাইসিস তৈরি করা হয়েছিল, আমরা দেখেছি হচ্ছে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আরেকটা ক্রাইসিস তৈরি করা হয়েছিল, এবং সেটা হয়েছিল কারণ হচ্ছে আপনি কনস্টিটিউশন খুব ইজিলি চেঞ্জ করতে পারেন। তাহলে সেটার পরিবর্তনটা কি সেই নির্বাচনজনিত সংস্কারের সাথে সম্পর্কযুক্ত না? তো তাহলে এই যে সংস্কারগুলোর কথা, এগুলো তো মৌলিক সংস্কার। এই যে একটু আগে বলা হলো যে সংস্কারের ক্ষেত্রে আমরা অনেকগুলোতে একমত হয়েছি, আমরা তো মৌলিক বিষয়গুলোতে একমত হইনি, এখনো তো মৌলিক বিষয়গুলোতে দ্বিমত আছে। আপনি আপার হাউসের ব্যাপারে আমরা একমত। আপার হাউসে একটা দলের বক্তব্য হচ্ছে সিটের পার্সেন্টেজ অনুসারে হবে, তাহলে তো দুই হাউসে একই দলেরই হচ্ছে গিয়ে কন্ট্রোল থাকলো, আবারও আমরা সেই কনসেন্ট্রেশন অফ পাওয়ারের মধ্যে চলে গেলাম, কোনো পরিবর্তন তো আসলো না। আমরা তো এখনো আপার হাউসের কি রোল থাকবে সেটা নিয়ে একমত হইনি। আমরা তো এখনো এই যে অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এই কমিশনগুলো যেগুলো ওভারসাইট ইনস্টিটিউশন, জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান, এগুলো এক্সিকিউটিভ প্রতিষ্ঠান না, এদের কাজই হচ্ছে এক্সিকিউটিভের জবাবদিহিতা নিশ্চিত করা। এদের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করা হবে এটার ব্যাপারে সেই ব্যাপারগুলো নিয়ে যৌক্তিকভাবে এগুলো তো ভাবা হচ্ছে প্রয়োজন। গিয়ে মৌলিক সংস্কারের জায়গা। এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা দরকার। আমার যেটা ধারণা দুটো রাজনৈতিক দলই খুব কাছাকাছি পজিশনে আছে, খুব বেশি দূরে নেই। পয়েন্টটা আমি 1 মিনিট বলতে জি, খুব ছোট করে একদম অল্পতেই উনি যেটা বলছে আমিও বলি যে মৌলিক প্রশ্নে কিন্তু একমত। কথাটা হলো যে যেটা বলতে চাই যে মৌলিক মানে কি, অর্থাৎ পরবর্তী নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে এই ধরনের সংস্কার দরকার। ওই ধরনের সংস্কার আপনি করেন যে 5 বছর অন্তর নির্বাচন হবে এবং নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, কেউ এটাকে পাল্টাইতে পারবে না। তাই ওইটাই হলো বেসিক, ওইটাই বেসিক। কারণ 5 বছর পর পর যদি নির্বাচন ঠিক মতো হয় তাইলে সে ফ্যাসিস্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না। আর যদি আপনি ওই দলীয় সরকারের অধীনে 1000 নির্বাচন কমিশন পাল্টান, কোনোভাবেই ওই নির্বাচন কমিশন প্রশ্নমুক্ত করার, রাজনৈতিক দলগুলো যাতে ওই চেঞ্জটা না করতে পারে সেটা নিশ্চিত করাটা নিশ্চিত করা একটা জরুরি। হাসান তারিক চৌধুরী আসতে চাই যে অনাস্থা, এই যে আস্থা অনাস্থার প্রসঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করলাম দীর্ঘ সময় ধরে, একটু শুনতে চাই আপনার কাছ থেকে খুব পয়েন্ট আকারে যে অনাস্থা উত্তরণের তাহলে উপায়গুলো কি হতে পারে? উপায় তো খুব কঠিন না,
উপায় তো একটাই, সদিচ্ছা। জি, এখন এটা আপনি প্রুফ করবেন কিভাবে? সেটা হলো মিনিমাম কিছু অ্যাকশন আছে। যেমন ধরেন আমাদের জুডিশিয়ারি, আমরা একাডেমিক্যালি খুব এক্সেলেন্ট একজন চিফ জাস্টিস পেয়েছি, এখন ওনাকে তো সেই ধরনের সাপোর্টটা দিতে হবে। কিন্তু এখন আদালতে উনি বলছেন যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উনি ইতিহাস সৃষ্টি করে যাবেন। এখন বিচার প্রার্থী এসে যদি আদালতে আক্রান্ত হয়, সেটা তো একমাত্র চিফ জাস্টিসের পক্ষে এটাকে সেফগার্ড দেওয়া এখন সম্ভব দায়িত্ব না। নয়। সুতরাং আমাদের দেশে প্রবলেমটা হয়েছে যে মানুষের যে লাস্ট রিসোর্ট উচ্চ আদালত, সেখানে মানুষ এখন নিরাপদ না। তারপরে আপনার ইলেকশন কমিশন এখনো অনেক জায়গায় হাত পা বাঁধা। ফলে ইলেকশনটা যে আমরা করব বা সংস্কার যে আমরা করব, সেটার জন্য একটা মিনিমাম ইমপ্লিমেন্ট করার যে জায়গাটা, যে অপশনগুলো অন্তর্বর্তী সরকার প্রপোজ করেছে, অপশনগুলো ভেরি রিমোট। আমরা যদি এই প্রপোজালগুলো দেখি, মানে সংস্কার আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, সেখানে 4টি কলাম রাখা হয়েছে। নির্বাচিত সরকার আসলে পার্লামেন্টের মাধ্যমে, অথবা রেফারেন্ডামের মাধ্যমে, অথবা অর্ধেকটা পার্লামেন্ট অর্ধেকটা রেফারেন্ডাম, অথবা নির্বাহী আদেশ, এরকম অসংখ্য অপশন রেখে দেওয়া হয়েছে। আপনি কিন্তু এই অপশনের চোরাগলিতে হারিয়ে যাবেন। এই জায়গাটাই হলো ক্রাইসিস। মানে আপনি অপশনটা এমন দিলেন যেটা আপনি রিচ করতে পারবেন না। তো এই যে আমি এই জন্য শুরুতে বলেছিলাম যে এইটা হাইপোথেটিক্যাল জায়গা থেকে বেরিয়ে এসে যারা রাজনীতির মাঠের যারা অভিজ্ঞ প্লেয়ার, যারা রাজনীতিক তাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, তাদেরকে আমলে নিতে হবে। কারণ যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা তো রাজনীতি করে নাই কোনোদিন, কোনোভাবে যাতে কনসেপচুয়াল ক্রাইসিস ডেভেলপ না হয়, এইটাই আমি বলেছি। আমি শেষ মন্তব্য আপনার কাছ থেকে পরে শুনছি। সৌরভ ভাই আসতে চাই আপনার শেষ মন্তব্য, এবং একই সাথে এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায়গুলো একটু যদি শুনতে চাই মোটা দাগে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বা স্বৈর শাসকের বিদায় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থার বিদায় হয়নি, ফ্যাসিবাদী সংস্কৃতির বিদায় হয়নি, ফ্যাসিবাদী মানসিকতারও বিদায় হয়নি। সুতরাং এটি বিদায় করার জন্য যে সংস্কার প্রয়োজন, যে মানসিকতার পরিবর্তন প্রয়োজন, সেটি করতে আমাদের রাজনৈতিক দলগুলো, ছাত্র নেতৃত্ব এবং সরকার, অন্তর্বর্তী সরকার কতটা প্রস্তুত। দ্বিতীয় হচ্ছে যে সংস্কারের বাইরেও অনেকগুলো যে মানে তত্ত্বীয় সংস্কার আর বাস্তব সংস্কার কিন্তু পার্থক্য। কুয়েট কেন বন্ধ, এই প্রশ্ন যদি ছাত্র নেতৃত্বের কাছে করি, বিএনপির কাছে করি, তত্ত্বাবধায়ক সরকারের কাছে করি, তারা কি এর জবাব দিতে পারবেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন খুন হয়েছেন, একজন ছাত্র, একজন যুবক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন খুন হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন খুন হয়েছে। এটি তো 5 আগস্টের পর এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত ছিল না যে আবার আমরা সেই ক্যাম্পাসে খুনাখুনির রাজনীতি, ক্যাম্পাসে এক দল এক ছাত্র সংগঠন আর এক ছাত্র সংগঠনকে বিতাড়িত করবে, হুমকি দেবে। এই অবস্থা থেকে আমরা ধরেন যতই এই ঐকমত্য কমিশন যা কিছুই করি, কিন্তু আমরা যদি মানে তৃণমূল পর্যায়ে, মাঠ পর্যায়ে যদি এটা পরিবর্তন না করতে পারি, এবং কেন করতে পারি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100 শিক্ষক, তারা কি অপরাধ করছে জানি না, 100 শিক্ষক শ্রেণীকক্ষের বাইরে। না, সেটা কোনোভাবে আপনি সৌরভ ভাই ঠিকই বলেছেন যে গণঅভ্যুত্থানের চেতনা যাতে কোনোভাবে তাদের আদালত করুন, একটা কমিটি করে একটা করুন যে যারা অপরাধী, জি, তারা অপরাধ নির্ধারণ করুন, সাসপেন্ড হতে পারে, তার চাকরিও যেতে পারে। কিন্তু আপনি অনিশ্চয়তা বসিয়ে রাখবেন কেন? অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় একই। সুতরাং আমরা সংস্কারটা কি করলাম? বরিশাল বিশ্ববিদ্যালয়ে একজন নারী উপাচার্য দেওয়া হলো এই সরকারের আমলে, তিনি কয়েক মাসের মধ্যে তাকে বিদায় চলে আসতে হলো, এবং তার সঙ্গে সহ উপাচার্য এবং ট্রেজারারকেও চলে আসতে হলো। মানে আমরা কি সংস্কার করব? সৌরভ ভাই শেষ লাইনটি কি বলবেন? শেষ লাইন, আজকের আলোচনার শেষ লাইন কি বলবেন? না, শেষ লাইন তারপরও তো আশা হারাতে হবে, আশা হারিয়ে লাভ নাই। আমাদের সামনেই এগোতে হবে। এগোনোর জন্য পাল্টাপাল্টি নয়, মানে অতীতের ভুল প্রত্যেকের, ফ্যাসিবাদের নিন্দার জন্য 10 মাস কম সময় নয়, আর 9 মাস কম সময় নয়। ফ্যাসিবাদী আমাদের নিজেদের মধ্যে যে আত্মঘাতী প্রবণতা আছে, এটি দূর করতে হবে এবং না পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেষ করার আগে, এবং পাশাপাশি যে যেখান থেকে বসে এই দীর্ঘ সময় ধরে আমাদের এই আলোচনা শুনেছেন, নানাভাবে আমাদের আলোচনা আপনাদেরকে ভাবিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।